ভাইয়া হচ্ছে গতকালকে এই সময়ে ক্লাসটা কন্ডাক্ট করেছিলেন, আজকেও ভাইয়াই আছেন। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে, ভাইয়ার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমি তাহলে একদম শুরু করে দিই। হ্যাঁ, কিছু বললাম না। জি ভাই। জি জি ভাইয়া। যে আমার স্ক্রিন তো আশা করি দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? আমি যে স্ক্রিন শেয়ার করছি। জি ভাই, দেখা যায়। আচ্ছা, আমরা তো গত ক্লাসে বেসিক জিনিস নিয়ে আলোচনা। জি জি জি, ইনকাম ইয়ার নিয়ে আলোচনা। জি, ইনকাম ইয়ার নিয়ে আলোচনা। আমরা মানে বেসিক জিনিস সবাই সবকিছু জানে, আপনারা সবকিছু জানেন, জাস্ট নতুন করে একটু অন্য একটা পার্সপেক্টিভ দেখা আর কি। তো আরো আজকেও বেশি না, দুই একটা ডেফিনেশন, তারপর আস্তে আস্তে আমরা আগাবো আর কি। তো আজকে ওই ডেফিনেশন থেকে শুরু করি। আমরা গতকালকে ইনকাম ইয়ার দেখছি, যে ইনকাম ইয়ারের জেনারেল প্রভিশন কি ছিল, জুন জুলাই, তারপর এক্সেপশন আছে দুইটা, ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্স কোম্পানির জন্য জানুয়ারি ডিসেম্বর বলছে, আর লিয়াজো ব্রাঞ্চ, রিপ্রেজেন্টেটিভ অফিস আর ফরেন কোম্পানির সাবসিডিয়ারি অথবা তার সাবসিডিয়ারি, তাদের একটা অপশন দিচ্ছে যে তারা চাইলে তাদের প্যারেন্টের কাছ সাথে মিলাইয়া, প্যারেন্টের যে ইনকাম ইয়ার আছে ওই ইনকাম ইয়ার অনুযায়ী সেই ইনকাম ইয়ার মানে তার ইনকাম ইয়ারটা চেঞ্জ করে নিতে পারে। তো এই ক্ষেত্রে তার ডিসিটির কাছে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্রুভাল নিয়ে আসতে হয়। এই ছিল ইনকাম ইয়ারের আমার মোটামুটি জিস্ট। আচ্ছা, অ্যাসেসমেন্ট ইয়ার, আমরা ইনকাম ইয়ার সংজ্ঞা পড়তে গিয়ে বলছিল যে অ্যাসেসমেন্ট ইয়ারের আগের বছরটা আমার ইনকাম ইয়ার। তাহলে আমাদের এখন হচ্ছে আমরা জানবো যে অ্যাসেসমেন্ট ইয়ারটা তাহলে কি। অ্যাসেসমেন্ট ইয়ারের সংজ্ঞা বলতেছে অ্যাসেসমেন্ট ইয়ারের যে একটা পিরিয়ড, এই পিরিয়ডটা হচ্ছে 12 মান্থের পিরিয়ড। এটা অ্যাসেসমেন্ট ইয়ার সময়কাল 12 মাস। অ্যাসেসমেন্ট ইয়ার স্টার্ট হচ্ছে আমার জুলাই থেকে। তাহলে আমি কোনো একটা জিনিস যদি জুলাই থেকে শুরু করি এবং বলি যদি এটা 12 মাস, তাহলে বাই ডিফল্ট এটা আমার এন্ড হচ্ছে জুনে, তাই না? তাহলে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ারও কি হলো, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ারও জুন জুলাই হলো। এই জুন জুলাই 12 মাসের পিরিয়ড হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার। এই জুন জুলাই হচ্ছে আমাদের দেশে আমরা বলি ফাইন্যান্সিয়াল ইয়ার। তাহলে আলটিমেটলি আপনার, আমি যদি জেনারেল সেন্সে বলি যে আপনার যদি 22-23 কারো যদি 2022-23, তার মানে 22 জুলাই আর থেকে 23 জুন, এটা যদি তার অ্যাসেসমেন্ট ইয়ার হয়, এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারটা হবে নরমালি তার ইনকাম ইয়ার। আপনি যদি ইনকাম ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ারের সাথে লিংক করতে চান। এখন আসেন অ্যাসেসমেন্ট ইয়ারের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখছেন, আমরা খেয়াল করেন, ইনকাম ইয়ার কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন, তাই না? আমাদের ইনকাম ইয়ার জেনারেল যেটা ছিল জুলাই জুন, এটা কিন্তু অনেক কারো কারোর জন্য জানুয়ারি ডিসেম্বর হয়ে যায়, কারোর জন্য প্যারেন্টের সাথে মিলিয়ে হয়ে যায়, তাই না? কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার অলওয়েজ ফিক্সড। অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু চেঞ্জ করা যায় না। অ্যাসেসমেন্ট ইয়ার অলওয়েজ জুন জুলাই হবে। আর তাহলে আপনি ইনকাম ইয়ারের সাথে অ্যাসেসমেন্ট ইয়ার লিংকটা করবেন কিভাবে, যে আমার এই ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা হবে? যেহেতু বলছে আমার আগের অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে ইনকাম ইয়ার, তাহলে আমি যদি এটার উল্টা করে বলি যে যেই ইনকাম ইয়ার আমার যেই মুহূর্তে শেষ হয়েছে, এর পরবর্তী যে জুলাই আসতেছে ওই জুলাই থেকে আমার অ্যাসেসমেন্ট ইয়ার স্টার্ট হয়ে 12 মাসের পিরিয়ড হবে। কারণ আমার ইনকাম ইয়ার যদি শেষ হয় জুনে, আমি যদি ধরে নেই জুনে শেষ হয়েছে, যে জুনের 22-এ শেষ হয়েছে, তাহলে জুনের 22-এ আমার ইনকাম ইয়ার শেষ হয়ে গেল, শেষের পয়েন্ট। তার মানে আমার বলছে যে অ্যাসেসমেন্ট ইয়ার আগে, তাহলে আমি তো এটাও বলতে পারি যে ইনকাম ইয়ারের পরে, ইনকাম ইয়ারের পরে যে জুলাইটা পাবেন, ওই জুলাই থেকে শুরু করে 12 মাস, তাহলে জুন জুলাই হবে আপনার অ্যাসেসমেন্ট ইয়ার। এখন ইনকাম ইয়ার মনে করেন কারো যদি এনে আমরা যদি ধরছি 30 জুন 2022, তো আমার এরপরের 1 তারিখে হচ্ছে আপনার 1 জুলাই, তাই না? 1 জুলাই 2022। তার মানে এই যার 30 জুন 2022-এ ইনকাম ইয়ার শেষ হচ্ছে, তার অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হচ্ছে 1 জুলাই 2022 থেকে 12 মাসের পিরিয়ড, মানে 30 জুন 2023। এভাবে আপনি লিংক করতে পারেন। তার ইনকাম ইয়ার শেষ হওয়ার যে ডেটে শেষ হয়েছে ওই ডেট থেকে আপনি প্রতি সামনে যাবেন, সামনে গিয়ে আপনি যে প্রথম জুলাইটা পাবেন ওই জুলাই থেকে আপনার অ্যাসেসমেন্ট শুরু হবে। এখন মনে করেন এই যে এক্সাম্পলটা নিলাম, এই এক্সাম্পলে
ইমিডিয়েট নেক্সট ডেতেই তার ইনকাম মানে অ্যাসেসমেন্ট ইয়ারটা শুরু হয়েছে। এখন ধরেন যদি এরকম হয় যে কারো ইনকাম ইয়ারটা শেষ হয়েছে ডিসেম্বরে, আর ইনকাম ইয়ারটা শেষ হয়েছে 31 ডিসেম্বর 2022, তাহলে তার অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা? আমরা জানি যে ইনকাম ইয়ার শেষ হওয়ার পয়েন্টের থেকে আমি সামনে যাব, গিয়ে আমি ইমিডিয়েট যে প্রথম জুলাইটা পাবো ওই জুলাইটার থেকে 12 মাস পিরিয়ড হবে তার অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে 22-এ তার শেষ হয়ে গেল, তার জুলাই আসতেছে কবে? 1 জুলাই 2023-এ, মানে কয় মাস পরে? 6 মাস পর, 6 মাস আসুক 6 পরে, মাস হ্যাঁ। পর, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আমি ওই আমার তো আর ওটা নিয়ে এসে ওই 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 অ্যাসেসমেন্ট ইয়ারের যে নিয়ম কানুন আছে ওই নিয়ম কানুনটার জন্য আমার দরকার। আমার তো পিরিয়ড নিয়ে এতটা টেনশন করার কোনো দরকার নাই যে 6 মাস পরে আসলো তাহলে কি হইলো, একজনের 1 মাস পর একদিন পরে আসলো, এটা ডাজন্ট ম্যাটার। অ্যাসেসমেন্ট ইয়ারে কি আসে? অ্যাসেসমেন্ট ইয়ার বেজ আমাদের কি ফাইন্যান্স অ্যাক্টে আমাদের কি আসে? রেট গুলো আসে। হ্যাঁ, রেট গুলো আসে, নিয়ম কানুন গুলো থাকে। তাহলে আপনার তো ট্রানজাকশন তো ইনকাম ইয়ারই হয়ে গেছে যা করা, তাই না? এখন আপনি অ্যাসেসমেন্ট ইয়ারের রেট অনুযায়ী আপনি এটা ক্যালকুলেশন করবেন, তো আপনার তো ওটা নিয়ে মানে অ্যাসেসমেন্ট ইয়ার আপনার 6 মাস পরে আসছে, এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। তার মানে কারো ক্ষেত্রে এটা 6 মাস পরে আসছে। আর মনে করেন মানে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম ইয়ার সাথে লিঙ্ক করার জিনিসটা হচ্ছে আমি ইনকাম ইয়ার শেষে রাস্তায় হাঁটবো, জানুয়ারি গেল ডিসেম্বর গেল এমনি যাবো, গিয়ে প্রথম যে জুলাইটা পাবো ওই জুলাই থেকে 12 মাসের পিরিয়ড হবে গিয়ে আমার অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ারের পরবর্তী ইমিডিয়েট জুলাইটাই। এখন এই জায়গায় আমরা দেখলাম 6 মাস। এখন আসেন কারো যদি আপনার এরকম হয় যে কারোর ইনকাম ইয়ার যারা প্যারেন্টের সাথে মিলিয়ে রাখে, হ্যাঁ, মনে করেন আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে এর আগের ক্লাসে, যে ইন্ডিয়াতে আমরা দেখছি যে ওরা মার্চ মানে মার্চ আর মার্চ টু এপ্রিল রাখে। তাহলে মার্চে মার্চে মানে মার্চে শুরু হইলো, তার এপ্রিলে শেষ হলো, তার এপ্রিলে এন্ডিং পিরিয়ড। তাহলে এপ্রিলে যদি শেষ হয় তাহলে আমরা এপ্রিল শেষ হচ্ছে 2022 ধরলাম। তাহলে এপ্রিলে 22 শেষ হইলে তাহলে আমার ইমিডিয়েট পরবর্তীতে আমি জুলাই খুঁজবো, তাই না? জুলাই থেকে আমরা এই অ্যাসেসমেন্টটা শুরু হবে। তাহলে এপ্রিল মে গেল, জুন গেল, তার মানে 1 মাস 2 মাস 3 মাস পরে আমি কিন্তু অ্যাসেসমেন্টটা পেয়ে গেলাম, মানে জুলাই থেকে জুন। তার মানে 22-এ তো 22-এর ভিতরে আছে, 22-23-ই তার অ্যাসেসমেন্ট হয়ে গেল। আপনার লিঙ্কটা বুঝছেন এখন? অ্যাসেসমেন্ট ইয়ার ভাই ইনকামের লিঙ্কটা। আচ্ছা, ওইটা তো এপ্রিলে যে আমার প্যারেন্টস কোম্পানি যে শেষ করলো ইনকাম ইয়ারটা, প্যারেন্টস কোম্পানির সাথে মিলে মার্চ আর জুনে যে ইনকামটা হবে তখন আমরা কি করব সেটাকে? মার্চে আর জুনের ইনকামটা আপনার আসেন, আপনার তো ইনকাম ইয়ার তো কন্টিনিউয়াস প্রসেস। আপনি মনে করেন মার্চের থেকে এপ্রিলে একটা গেলেন, পরবর্তী ইনকামের তো আবার কি হলো আপনার মার্চের থেকে এপ্রিল, ও আচ্ছা, আবার হ্যাঁ, কি হলো বুঝতে মার্চের পারছি, থেকে এপ্রিল। এটা তো 12 মাস পিরিয়ড, 12 মাস পিরিয়ড, 12 মাস পিরিয়ড চলতে তো বুঝছি, থাকে। বুঝছি, হ্যাঁ ভাই, বুঝতে পারছি, তার বুঝতে মানে এই পেরেছি। জায়গায় ওই সমস্যাটা হবে না। আরেকটা জিনিস এক্সেপশন আছে কিছু ইনকাম অ্যাসেসমেন্ট এর সাথে, দুই একটা এক্সেপশন আছে। এক্সেপশন গুলো হচ্ছে মনে করেন কোনো একটা বিজনেস যখন ডিসকন্টিনিউ করে ফেলে মানে উইন্ডিং আপ হয়ে যায়, অথবা কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে চলে যায়, তাদের ক্ষেত্রে তাদের ইনকাম ইয়ার যেটা তাদের অ্যাসেসমেন্ট ইয়ারও একই হয়। এটা এক্সেপশন। হ্যাঁ, রিলেটেড সেকশন গুলোতে 91 বা 93-তে মনে হয় এগুলো বলা আছে। তো এক্সেপশন গুলা জানা মানে ওই ওই ক্ষেত্রে তার ইনকাম ইয়ারই অ্যাসেসমেন্ট ইয়ার। তার মানে তার ইনকাম ইয়ার যদি ধরলাম আমার 22-23 হয়, হ্যাঁ, তাহলে তার অ্যাসেসমেন্ট ইয়ারও 22-23 হবে। তার মানে 22-23 যে রেট গুলা অ্যাসেসমেন্ট ইয়ারের ওটাই তার অ্যাপ্লিকেবল হবে। তো এই ইনকাম ইয়ারই অ্যাসেসমেন্ট হয় মানে কোনো বিজনেস বন্ধ হয়ে গেলে অথবা কেউ যদি বাংলাদেশ থেকে চলে যায়। আরেকটা হচ্ছে শিপিং বিজনেস যারা করে ওদের ক্ষেত্রে যখন ইন্টারন্যাশনাল শিপ বাংলাদেশ থেকে চলে যায়, এই কয়েকটা এক্সেপশন আছে। তাহলে এক্সেপশন গুলোর থেকে আপনি এটা জানলেন এক্সেপশন কি আছে। আর এসে নরমালি ইনকাম ইয়ার হচ্ছে ইনকাম ইয়ারের ইমিডিয়েট পরবর্তী জুলাই হয়েছে কি আপনার অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হয়। অ্যাসেসমেন্ট, এটাই তার মানে আপনার এখানে কনফিউশন থাকার কোনো দরকারই নাই। আর অলওয়েজ মনে রাখবেন অ্যাসেসমেন্ট ইয়ার ইজ এ 12 মান্থ পিরিয়ড, 12 মাসের পিরিয়ড। এটা কোনোদিন কম হয় না। ইনকাম ইয়ার কম হইতে পারে, আপনি বিজনেস শুরু করলে, আপনি যদি কোনো একটা বিজনেস শুরু করেন তাহলে শুরুর বছরে আপনার এটা কম হইতে পারে। আপনি কোনো যদি বিজনেস বন্ধ করে দেন তাহলে বন্ধের বছরে ইনকাম ইয়ার 12 মাসের পিরিয়ড থেকে কম হইতে পারে। ইনকাম ইয়ার 12 মাসের পিরিয়ড থেকে বেশি হবে না, কিন্তু কম হইতে পারে। অ্যাসেসমেন্ট ইয়ার অলওয়েজ 12 মাসই হয়, কারণ আমাদের বলছি এই সংজ্ঞায় যে জুলাই থেকে শুরু করে 12 মাসের একটা পিরিয়ড, এই পিরিয়ডটারে আইনে বলতেছে অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে আপনাদের আর কোনো কনফিউশন হবে না যে ইনকাম ইয়ার সাথে অ্যাসেসমেন্ট ইয়ার লিংক করা। আচ্ছা ভাই, ইনকাম ইয়ারে তো বেসিক্যালি ইনকাম গুলো ক্যালকুলেশন করে অ্যাসেসমেন্ট ইয়ারে ওই রেট অনুযায়ী, মানে অ্যাসেসমেন্ট জি জি ইয়ারের রেট অনুযায়ী আমরা ট্যাক্স গুলো দেবো নাকি? জি 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 অ্যাসেসমেন্ট ইয়ারের ব্যাপার হলো কি আপনি আসেন এখন আপনি লিঙ্কটা করেন কি আমরা মনে করেন আমরা তো যেই মনে করেন একটা ব্যক্তি বা একটা পার্সন আমরা যে রিটার্ন জমা দেব ট্যাক্স হিসাব জমা দেয়, আমরা তো অ্যাকাউন্টিং এর সাথে আমরা সবসময় কি নিয়ে ডিল করি? ট্রানজাকশন, তাই না? হ্যাঁ। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন।
এই ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের পিরিয়ডটা, মানে আমরা যদি অ্যাকাউন্টিং এর ভাষায় বলি, আমরা বলি ধরেন অ্যাকাউন্টিং ইয়ার, মানে এফএসজি পিরিয়ডটার জন্য বানাই, তাই না? তার মানে এই পিরিয়ডের ভিতরে আপনি কত টাকা বেচছেন, সেলস, মানে আপনার ট্রানজাকশন পিরিয়ডটা কিন্তু ইনকাম ইয়ার। তার মানে এই ইনকাম ইয়ারের ভিতরে আপনি আপনার যে যত রকমের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলো আছে, ওই ট্রানজাকশন গুলার হিসাবপত্র আপনি দিবেন। হিসাবপত্র দেওয়ার জন্য সরকার অ্যাসেসমেন্টের সাথে লিঙ্ক করে আপনার কাছে হিসাবপত্র নিচ্ছে, মানে অ্যাসেসমেন্টের সাথে। কারণ আমাদের এখন আগে ইনকাম ইয়ার রানিং অবস্থায় আমাদের রেট গুলো দিত না। হ্যাঁ, ইনকাম ইয়ারের সাথে পরবর্তী 1 বছর পরে সরকার আপনার বলতো যে এই ইনকাম ইয়ারের জন্য ট্যাক্স রেট হয়েছে এত। হ্যাঁ, মানে কোম্পানির জন্য দেখেন পরবর্তীতে কিন্তু আসে। তার মানে এগুলা কি ভাই বাজেটে দেয় না? মানে এই রেট গুলো কি বাজেটে দেয় নাকি অন্য কোথাও? এগুলো আছে, এগুলো আসতেছি আমরা আস্তে আস্তে যাই। আপনি যদি দেখেন আমাদের সেকশন 18 আছে আইনের। হ্যাঁ, 18 হয়েছে চার্জেস অফ ট্যাক্স, আমি যদি ইংরেজিতে বলি। তো 18 সেকশনে আপনার, আমরা তো পাইলাম যে ইনকাম আছে, আপনার ইনকামের উপরে ট্যাক্স কি হবে, ট্যাক্স রেটটা কি হবে, এটা নিয়ে ডিল করেছে সেকশন 18। সেকশন 18তে বলছে যে ট্যাক্স রেট গুলো আপনার, হ্যাঁ, প্রতি বছর ফাইন্যান্সিয়াল ইয়ার বেসিসে, জুন জুলাই বেসিসে আমাদের সংসদে পাস হবে। সংসদে পাস হবে, পার্লামেন্টে পাস হবে। তো পার্লামেন্টে পাস হইয়া, কারণ এগুলো তো আইন হয়ে আসতে হবে, অ্যাক্ট হয়ে আসতে হবে, যখন বাংলাদেশে মানে পার্লামেন্ট এক্সিস্ট করে আর কি। বর্তমান সিচুয়েশন অন্যরকম। তো পার্লামেন্টে পাস হয়ে আসে, তো পার্লামেন্টে কি করে, এটা 1 বছরে একবারই বাজেট যখন আমরা করি তখন এটা করে। তার মানে প্রতি বছর এই পার্লামেন্টে এক পাস করার জন্য যে জুন জুলাই ধরে, মানে জুন মাসে আসে, আইসে এটা বাজেট প্রথমে জুন মাসে 2-3 তারিখে এটা বিল আকারে আসে। 1 মাস এটা সময় দেয় অবজারভেশন করার জন্য। তারপরে জুলাইয়ের 1 তারিখে এটা আপনার অ্যাক্ট হিসাবে পার্লামেন্টে পাস করে দেয়। তো এই বাজেটের যে ফাইন্যান্সিয়াল কি জানো, ফাইন্যান্সিয়াল অ্যাক্টে এই রেট গুলো আমাদেরকে বলে দেয়। ফাইন্যান্সিয়াল অ্যাক্টে ট্যাক্সের রেট বলে, আপনার সারচার্জের রেট বলে, অনেকগুলো ওগুলো বলে। এগুলো আমাদের 117 সেকশন 18তে বলা আছে। হ্যাঁ, তার মানে আমরা রেট গুলো পাচ্ছি ফাইন্যান্সিয়াল এর বেসিসে। এগুলো আমাদের অ্যাপ্রুভ হয়ে আসতেছে যে আপনার সংসদের থেকে অ্যাপ্রুভ হয়ে আসতে হবে। আপনি এই বছর দেখেন, এই বছর কিন্তু ভ্যাটের কিন্তু দেখেন হঠাৎ করে মাঝখানে কিন্তু রেট গুলো চেঞ্জ করছে, তাই না? হ্যাঁ, ভ্যাটের চেঞ্জ করছে, আবার চেঞ্জ করছে। হ্যাঁ, ওইগুলো পারছে কিসের জন্য? এগুলা চেঞ্জ করছে হচ্ছে কি আপনার প্রেসিডেন্টের অর্ডার দিয়া, অর্ডিন্যান্সের মাধ্যমে। হ্যাঁ, নরমালি এটা হয় না। নরমালি এগুলা মানে কোন দেশে এরকম হয় না, সবাই বছরের শেষেই করে। এখন মনে করেন এনে প্রেসিডেন্ট অর্ডার আছে, তারা বানায় প্রেসিডেন্ট অর্ডার সাইন করে দিয়ে দিছে। না, এটা একটা এক্সেপশনাল কেস। নরমালি এটা কোনোদিনও হয় না। সবাই এগুলা ফাইন্যান্সিয়াল ইয়ার ধরেই করে, কারণ আপনি একটা বিজনেস চলা করার জন্য একটা বিজনেসের প্ল্যানিং থাকে, একটা বিজনেসের বাজেট থাকে। তো আপনি যদি মনে করেন, আপনি যদি এরকম মাঝে মাঝে মানে করেন আমি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে আইছি, আমি প্ল্যানিং এ ধরছি যে বাংলাদেশের ট্যাক্স রেট বিগত 5 বছর ধরে 25% থাকবে। তো এই 25% ট্যাক্স দিয়ে ধরে আমি কস্ট অফ ক্যাপিটাল, হ্যাঁ, মানে যে কস্ট অফ ক্যাপিটাল আর ক্যালকুলেশন করছি। এর মধ্যে মাঝখানে এসে আপনি একবার এটা 25 বানান, একবার এটা 20 বানান, একবার এটা 27 বানান, তাহলে তো আমার তো বিজনেস প্ল্যানে এটা তো ইম্প্যাক্ট করবে কস্ট অফ ক্যাপিটালে। তাহলে আমি তো ওরকম ভাবে প্ল্যান করতে পারবো না। তো এর জন্য নর্মালি এগুলো বছরে একবারই করে ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে সংসদে পাস হইয়া ওই রেট গুলো দেওয়া হয়। আমরা যদি ভ্যাটের তো মানে থ্রেশহোল্ডটা পরিবর্তন হয়েছে। জি, ভ্যাটের মানে থ্রেশহোল্ড গুলো পরিবর্তন হয়েছে, মানে ইয়াগুলা টাকার অ্যামাউন্ট গুলো আগে তো মানে হ্যাঁ, 3 কোটি সামথিং। আমি এটা কিসের জন্য আছে এটা আপনার আমি একটু কনসেপচুয়ালি বুঝাই দিই। মনে করেন কোনো একটা অ্যাক্ট, হ্যাঁ, চেঞ্জ করতে হলে, আপনি যদি অ্যাক্ট চেঞ্জ করতে হয়, আইন চেঞ্জ করতে হলে এটা পার্লামেন্ট দিয়ে চেঞ্জ করতে হয়। পার্লামেন্টে সংসদীয় যারা আছে এরা চেঞ্জ করে। কারণ বাংলাদেশে ধরুন পার্লামেন্ট নাই, পার্লামেন্ট না থাকলে সে প্রেসিডেন্ট অর্ডারে চেঞ্জ করতে পারে। এনবিআর তার নিজের ক্ষমতায় কোনোদিন অ্যাক্ট চেঞ্জ করতে পারে না। এনবিআর ব্যাখ্যা দিতে পারে, এসআরও দিতে পারে, হ্যাঁ, বিশ্লেষণ করতে পারে। আর এখন নতুন আইনে ক্ষমতা দিচ্ছে শিডিউল গুলো চেঞ্জ করতে পারে এনবিআর। হ্যাঁ, কিন্তু মেইন যে অ্যাক্টটা আছে, এই অ্যাক্টটা চেঞ্জ করতে গেলে পার্লামেন্ট লাগে। এখন এনবিআর এর শিডিউল চেঞ্জ করার ক্ষমতা শুধুমাত্র আইটিএ তে নতুন আইনেই দিছে। আইটিএ নতুন আইনেই শিডিউল চেঞ্জ করতে পারে। আগে 1994 সালের আইনে এনবিআর শিডিউলও চেঞ্জ করতে পারতো না। শিডিউলের চেঞ্জও পার্লামেন্টে পাশ হয়ে আসা লাগতো। কিন্তু নতুন আইনে সেকশন আছে একটা, ওই সেকশনে এনবিআর এর ক্ষমতা দেওয়া আছে যে আইনি এনবিআর এর ক্ষমতা দিছে যে এনবিআর তুমি চাইলে শিডিউলও চেঞ্জ করতে পারবা ইনকাম ট্যাক্স এর জন্য। কিন্তু ব্যাটের ক্ষেত্রে এই জিনিসটা এখনো হয় নাই। ব্যাটের ক্ষেত্রে শিডিউলও এনবিআর চেঞ্জ করতে পারে না। শিডিউলও চেঞ্জ করতে হলে আপনার পার্লামেন্ট লাগে। এখন আপনি আসেন,
আমাদের যে ভ্যাটের যে আমরা রেট গুলো পাই, ভ্যাটের রেট গুলো কিন্তু আমাদের থার্ড শিডিউলে দেওয়া আছে, তাই না? থার্ড শিডিউলে যে রেট গুলো দেওয়া আছে, যেহেতু ভ্যাটের রেট চেঞ্জ করতে হলে এনবিআর পারে না, এটা পার্লামেন্ট লাগে, বর্তমান বাংলাদেশে পার্লামেন্ট নাই, এটা প্রেসিডেন্ট অর্ডার দিয়ে এখন চেঞ্জ করে নিছে। আর আপনি যে বললেন যে যে ভাই ব্যাটের থ্রেশহোল্ড গুলো চেঞ্জ করছে, ব্যাটের যে থ্রেশহোল্ড গুলো আছে এটা তো সরাসরি সেকশন, অ্যাক্টের সেকশন। হ্যাঁ, তো অ্যাক্টের সেকশন চেঞ্জ করার জন্য এনবিআর এর ক্ষমতা দেওয়া নাই। এনবিআর কোনো একটা সেকশনের ব্যাখ্যা দিতে পারে যে এটা বুঝো না, এটা এই নিয়ম হবে, এটা এমনি করবা অমনি করবা, কিন্তু সেকশন চেঞ্জ করতে পারে না। সেকশন আইন চেঞ্জ করতে হলে আপনার অলওয়েজ পার্লামেন্ট লাগবে। পার্লামেন্ট যদি না থাকে তাহলে প্রেসিডেন্ট অর্ডারে আপনার চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের যে থ্রেশহোল্ড গুলো ছিল ব্যাট রেজিস্ট্রেশনের বা টার্নওভার ট্যাক্সের, এগুলা আইনের সেকশন ছিল। এগুলা চাইলেই কিন্তু এনবিআর মানে আপনার এই এনবিআর এর যে আপনার চেয়ারম্যান আছে অথবা এনবিআর যে মেম্বার আছে তারা কিন্তু এসআরউর মাধ্যমে অর্ডার দিয়া ওটা চেঞ্জ করতে পারবেন না। আপনি যে চেঞ্জটা আসছে, ওই চেঞ্জটা দেখেন, নাম কি দেখছেন নামটা, এটা চেঞ্জ নাম কি ছিল? নাম ছিল ব্যাট এন্ড এসডি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বা ব্যাট এন্ড এসডি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট না, ব্যাট এন্ড এসডি অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স নাম দেখেন আপনি, চেঞ্জ গুলো একসাথে যে এসআরউটা দিয়ে আসছে ওটা দেখবেন যে ওটার নাম অর্ডিন্যান্স, ওটা কিন্তু এসআরউ না, মানে ওটা অর্ডিন্যান্স আকারে আসছে। মানে প্রেসিডেন্ট কোনো কিছু যদি চেঞ্জ করে তাহলে ওটা অর্ডিন্যান্স হয়। নরমালি আমাদের অ্যাক্ট চেঞ্জ করতে হলে হ্যাঁ আইদার পার্লামেন্ট লাগে, পার্লামেন্টে ফাইন্যান্সিয়াল মানে ইনকাম ট্যাক্স, ভ্যাট, যে রিলেটেড ট্যাক্স গুলো আছে ওগুলো কিন্তু ফাইন্যান্স অ্যাক্ট দিয়ে চেঞ্জ করে। আপনি শুধু যে ফাইন্যান্স অ্যাক্টে শুধু যে ইনকাম ট্যাক্স চেঞ্জ হয় এরকম না, ইনকাম ট্যাক্স চেঞ্জ হয়, সল ট্যাক্স চেঞ্জ হয়, অ্যাক্সেস ডিউটি অ্যাক্ট চেঞ্জ হয়, অনেকগুলো একসাথে কিন্তু চেঞ্জ করে। অথবা অনেক সময় কি করে, চেঞ্জ করার জন্য সেপারেট আরেকটা চেঞ্জের অ্যাক্ট বানায়। যেমন কিছুদিন আগে আমাদের ব্যাংকিং কোম্পানি একটা চেঞ্জ করছে, তো ওই চেঞ্জটার জন্য আলাদা আরেকটা অ্যাক্ট নিয়ে আসছে, ওইটার নাম দিছে যে ব্যাংকিং কোম্পানি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023 সাপোজ ধরেন। তো কিছুদিন আগে কোম্পানি একটা চেঞ্জ করছে, চেঞ্জ করে 1% কোম্পানি নিয়ে আসছে না, ওটার জন্য কি ফাইন্যান্স অ্যাক্ট দিয়ে চেঞ্জ করছে? ওটা তো ফাইন্যান্স অ্যাক্ট দিয়ে চেঞ্জ মানে ওটা কি দিয়ে চেঞ্জ করে দেখেন ভালো, ওটা দেখবেন যে কোম্পানি অ্যাক্ট মানে অ্যাক্ট আইদার ফাইন্যান্স অ্যাক্ট দিয়ে চেঞ্জ করবে অথবা চেঞ্জ করার জন্য আরেক আলাদা একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করে আর কি। হ্যাঁ, তো এগুলো সবসময় পার্লামেন্ট দিয়ে আসা লাগে। তার মানে এই জন্যই যেহেতু আমাদের রেটের 18 নম্বর সেকশনে রেট আপনি, কারণ আইনে রেট গুলা রাখে নাই। হ্যাঁ, আইনে রেট গুলা না রাখে মানে রেট গুলো তো মনে করেন যদি ফিক্সড থাকে সব সময়, তাহলে তো মানে এনবিআর এর রেভিনিউ কালেকশন, বিজনেস প্ল্যানিং ট্রেনিং সবসময় তো এটা ভেজাল হয়ে যায়, তাই না? এর জন্য এটা অ্যাক্টের সাথে মূল বডিতে না রেখা এটা আলাদাভাবে এনবিআর প্রতি বছর ফাইন্যান্সিয়াল অ্যাক্টের মাধ্যমে হ্যাঁ বাজেটের সাথে একসাথে পাস করে নিয়ে আসে আর কি। তারপরে ওটা কিন্তু আইনেরই পার্ট, ওটা কিন্তু আলাদা না। হ্যাঁ, তারপরে আপনাদের যেহেতু আসেন একটা জিনিস দেখাই দিই, যেহেতু আমরা সেকশন 18 নিয়ে কথা বলতেছি, এই যে কর ধার্যকরণ, চার্জেস অফ ট্যাক্স, এই জায়গায় আপনারা যদি খেয়াল করেন এই জায়গায় বলছে যে আপনার ট্যাক্স হবে মোট আয়ের উপর। হ্যাঁ, মোট মানে কোন ব্যক্তি কোন আয় মানে প্রথমে যে আপনি আয় বর্ষ, আপনার যে ইনকাম ইয়ার আছে, ইনকাম ইয়ারে আপনার মোট আয় কত, ওই মোট আয়ের ভিত্তিতে আপনি ট্যাক্স দিবেন। তার মানে আমরা যে ইনকাম ইয়ার অনুযায়ী ইনকাম ক্যালকুলেশন করি, মোট আয় ক্যালকুলেশন করি, এই যে মানে এটার রেফারেন্সটা কি, এটা এই জায়গায় আছে যে আপনি কোনো আয় বর্ষে কোনো ব্যক্তির মোট আয়ের ভিত্তিতে আয়কর ধার্য পরিশোধ হ্যাঁ আরোপ সংগ্রহণ করা হবে। তার মানে আপনার একটা ব্যক্তি বলতে আমরা অনেকগুলো দেখছিলাম, ন্যাচারাল পারসন, হিন্দু আনডিভাইডেড, যারা যারা আছে সবারই এনে বুঝাইছে, তাদের সবার মোট আয় প্রথমে আপনি নির্ধারণ করবেন প্রতি ইনকাম ইয়ারের জন্য, এই যে প্রতি ইনকাম ইয়ারের ট্রানজাকশন ধরে করবেন, এবং ওই ইনকাম ইয়ার রিলেটেড যে ট্যাক্স মানে মানে ট্যাক্স রেটটা এটা নিচে বলা আছে, জায়গায় বলছে যে আপনার যে এই যে আয়কর ধার্য আরোপ পরিশোধ, হ্যাঁ, তাহলে ধার্য আয়কর ধার্যের জন্য আমরা রেটটা কি, রেটটা বলে দিছে, এই রেটটা হচ্ছে সংসদ কর্তৃক প্রণীত আইনের অধীন। হ্যাঁ, এবং এই রেটটা আসতেছে করবর্ষর ভিত্তিক নির্ধারিত হারে আয়কর ধার্য পরিশোধ আরোপ সংরক্ষণ করা হইবে। তার মানে এই জায়গায় এই 18 নম্বর সেকশনের বলে আপনি ফাইন্যান্স সেক্টরে এই সংসদে পাশ করে আপনার প্রতি বছর আয়কর মানে অ্যাসেসমেন্ট ইয়ার বেস আপনার রেট দিচ্ছে, আর অ্যাসেসমেন্ট রেটের করসপন্ডিং যে ইনকাম ইয়ার, ওই ইনকাম ইয়ারের সাথে আপনি ট্যাক্স দিবেন। তার মানে এটা গেল আমাদের ট্যাক্স রেট। আবার কিন্তু আমাদের যে সারচার্জের রেটটাও বলতেছে, এটাও সংসদে পাশ হয়ে আসে। ওই যে অ্যাসেটের উপরে যে সারচার্জ ধার্য আছে, এটাও সারচার্জটা একটু বুঝিয়ে দিতেন, এটা একটু বুঝিয়ে। আচ্ছা, সারচার্জটা হচ্ছে কি, সারচার্জটা একদম ইজি। হ্যাঁ, সারচার্জটা হচ্ছে আপনি
আমরা যখন ভিতরে যাবো তখন একদিন একটা ক্লাসে দেখবো সারচার্জ হচ্ছে মনে করেন এমনি তো আপনি সাপোজ ধরেন ফর এক্সাম্পল আইনে একটা প্রভিশন রাখছে মনে করেন, হ্যাঁ, যে সরকার তো মনে করেন একটা মানে আমরা তো ইনকামের উপরে বইসে ট্যাক্স দেই, তাই না? একটা উপরে হ্যাঁ একটা ট্যাক্স কাজ করে। তো সরকারের মনে করেন আর একটা বুদ্ধিমাতা আইছে বা ইনকামে যে ট্যাক্স কালেকশন হয় এটা তো আমার হয় না, আমি অন করব কি যে এসএসসি যারা আছে, ট্যাক্স পেয়ার যারা আছে তাদের আমি নেট অ্যাসেট দেখবো, হ্যাঁ, তাদের নেট অ্যাসেটের মনে করেন নেট অ্যাসেটের ভিত্তিতে ট্যাক্স দিবে। সাপোজ ধরেন বর্তমানে মনে হয় যে কত আমি স্ল্যাবটা মনে নাই, ধরেন সাপোজ ধরেন যে যা 3 কোটি পর্যন্ত যাদের নেট অ্যাসেট তাদের জন্য সারচার্জ নাই 0%, তারপর 3 কোটি থেকে মনে করেন 10% 5% এরকম ক্রাইটেরিয়া দিছে। তার মানে আপনার ইনকাম ট্যাক্সের উপরে একটা ট্যাক্স ধরতেছে আর অ্যাসেট নেট অ্যাসেটের উপরেও একটা ট্যাক্সই নিচ্ছে, এটার নাম দিছে আপনার সারচার্জ। হ্যাঁ, এটার বলতেছে ইনকাম ট্যাক্স, এটার বলতে সারচার্জ। সারচার্জ বলতে কি যে অ্যাসেটের একটা লিমিট দিয়ে দিছে, ভাই তোমার বেশি অ্যাসেট, তুমি বড়লোক মানুষ, তুমি তাহলে আরো বেশি ট্যাক্স দিবা। হ্যাঁ, তোমার যে ট্যাক্স লাইবিলিটি আছে ওটার উপরে তুমি যেটা থাকবে এটা এই 5% রেটে তুমি আবার বেশি ট্যাক্স দিবা। বা তোমার স্ল্যাব যেটা পড়ো, তোমার এনে মনে করো অ্যাসেট আছে 8 কোটি টাকা, তাহলে তুমি সেকেন্ড স্ল্যাবে পড়ছো, তাহলে তোমার 5% আরো বেশি ট্যাক্স দিতে হবে। তাহলে তোমার ইনকামের উপর নেট ট্যাক্স মানে ট্যাক্স লাইবিলিটি যেটা আসছে রিবেট বাদ দেওয়ার পর ওটা মনে করো 100 টাকা, তার মানে 100 টাকার উপরে তুমি তোমার যেহেতু অ্যাসেট বেশি, তুমি বড় লোক মানুষ, তাহলে এটার উপর তুমি আরো 5% আরো 5 টাকা যোগ করে তুমি এটার উপর ট্যাক্স দিবা। এই হচ্ছে সারচার্জের কনসেপ্ট। তার মানে মানে উসিলা ধরা যেমন সারচার্জের একটা ছিল আমাদেরকে নেটেসের উপরে, তারপরে এখন আবার এনভায়রনমেন্টাল একটা কি যেন নিয়ে আসছে না, এই এনভায়রনমেন্টাল কর, ইএসজি, হ্যাঁ, ওই যে গাড়ি ইকোনমিক্স। হ্যাঁ আচ্ছা গাড়ির সিসির উপরে নিয়ে আসছে। তাহলে এগুলো আচ্ছা বিভিন্ন আচ্ছা, হ্যাঁ, মেকানিজম। 250 সিসি হলে 10,000 টাকা, আর হ্যাঁ যদি হ্যাঁ 250 উপরে হলে বেশি হলে এরকম নিয়ে আসছে না, এগুলো হচ্ছে মেকানিজম, হ্যাঁ। সরকারের ট্যাক্স কালেকশন করার মেকানিজম আর কি। বাট আলটিমেটলি আপনার পকেট থেকে যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা যে জিনিসটা নিয়ে আসছি, আমরা তো কনসেপচুয়ালি জানি যে আমাদের 7টা হেডস অফ ইনকাম আছে, তাই না? তো 7টা হেডস অফ ইনকাম। আচ্ছা, এটা যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই, আমরা মাঝখানে ট্যাক্স যেটা পড়বো তার আগে একটা জিনিস বুঝাই, যেহেতু সেকশন 18-তে আমরা চলে গেছি, আমাদের টোটাল ইনকাম মিনস কি, আইন অনুযায়ী টোটাল ইনকাম বলতে কি বোঝায়। কারণ আমরা দেখছি 18-তে বলছে যে তোমার টোটাল ইনকামের উপরে ট্যাক্স হবে, তাহলে আমাদের তো জানতে হবে ভাই টোটাল ইনকাম। সাপোজ একজন স্যালারি পারসন, হ্যাঁ, সে 12 মাসে 12 লাখ টাকা পায়, আর আমরা জানি 6 শিডিউলের প্যারা 37-27 অনুযায়ী এটার 3/1 অথবা কত 3/1 অথবা 4.5 লাখ সে এক্সামশন পাবে। তাহলে 3/1 কত আসে? 4 লাখ, তাই না? তো বাদ দিলে তার 8 লাখ হয়। লোয়ারটা হবে। হ্যাঁ হ্যাঁ লোয়ারটা নিলাম, হ্যাঁ লোয়ারটাই নিলাম। কারণ আমাকে বলেন এই যে এই জায়গায় টোটাল ইনকাম বলতে কোনটা বুঝাইছে, আপনারা কোনটা বুঝতেছেন যে এটা মানে এই 12 লাখ টাকা, 12 লাখ না 8 লাখ? 12 লাখ, 8 লাখ, 8 লাখ টাকাটা। আচ্ছা, আইনে কিন্তু টোটাল ইনকাম বলতে বুঝাইছে নিচের বটম লাইনটা 8 লাখ। আইনে যে ওয়ার্ডটা মিনিং করছে যে ভাই তোমার যে গ্রোস ইনকাম আছে ওই গ্রোস ইনকাম তুমি নিবা, গ্রোস ইনকামের ভিতরে আইনের যে রুল অনুযায়ী তোমার ট্যাক্স ক্যালকুলেশন করছে, যে এক্সেপশন গুলা দিছে বা যে ডিডাকশন গুলা দিছে, এই ডিডাকশন গুলা বাদ দিয়া যে বটম লাইনটা থাকবে ওই বটম লাইনটা হইছে তোমার ওই সোর্সের জন্য টোটাল ইনকাম। তার মানে এই মিস্টার এফ, হ্যাঁ, মিস্টার এফ এর স্যালারি 12 লাখ টাকা, এটা তার গ্রোস ইনকাম। আর টোটাল ইনকাম স্যালারি শুধু এই স্যালারি হেডে তার টোটাল ইনকাম হচ্ছে গিয়ে আপনার 8 লাখ টাকা। এখন তার যদি মনে করেন আরো একটা হেড আছে, তার মনে করেন হাউস প্রপার্টি ইনকাম আছে, মানে ইনকাম ফ্রম রেন্ট আছে, তাহলে রেন্টের মনে করেন 100 টাকা আছে, সে 25% রিপেয়ারমেন্টের কস্ট বাদ দিলে তাহলে 75 টাকা। তাহলে 75 টাকা হচ্ছে গিয়ে তার এই এই ইনকাম ফ্রম রেন্টের টোটাল ইনকাম। আর আপনি যদি তার দুইটা সোর্স যোগ করেন তাহলে এনে 80 এনে 75, তাহলে 80,075 হইল তার মোট টোটাল ইনকাম। তার মানে টোটাল ইনকাম মিন্স আইনের ভাষায় আপনি টোটাল ইনকাম মিন্স ইজিক্যাল টু আপনি বললেন যে এটা হচ্ছে আমার ট্যাক্সেবল ইনকাম, যে ইনকামটা আমার ট্যাক্সেবল হচ্ছে, যেটা আমি মনে করেন আমি আমার উপর ট্যাক্স দেওয়া লাগবে, ওইটা হচ্ছে আপনার টোটাল ইনকাম। হ্যাঁ, অনেকে এই জায়গাটা মিস করে যায়, কারণ এই জায়গায় মিস করার ফলে আরেকটা জায়গায় আবার একটু বলবেন, এটা একটু বুঝতে পারি, এটা একটু আবার একটু বলুন স্যালারিটা বিষয়। আচ্ছা, স্যালারিটা আমরা তো আমাদের আইনে বলছে ট্যাক্স দেওয়া লাগবে টোটাল ইনকামের উপর, তাই না? তাহলে আমার টোটাল ইনকামটা কি? টোটাল ইনকাম ইজ ইকুয়াল টু ট্যাক্সেবল ইনকাম, তাই না? মানে আপনি 12 লাখ টাকা পাইলেন, এটা হচ্ছে আপনার গ্রোস ইনকাম। তাহলে আইনে তো 12 লাখ টাকা আপনার ট্যাক্স দিতে বলে নাই, বলছে আপনার এটা 12 লাখ টাকা একটা এক্সাম্পশন আছে, এক্সাম্পশন বাদ দিলেন 4 লাখ টাকা। হ্যাঁ, 4 লাখ টাকা বাদ দিয়ে যে বটম লাইন 80,000 টাকা 8 লাখ টাকা আছে, এটা বলতেছে আপনার টোটাল ইনকাম। তার মানে
হ্যাঁ সেকশন 26-এ বলছে যে আপনার যে ইনকাম আছে একটা সোর্সের, একটা কোনো একটা পার্টিকুলার সোর্স থেকে যদি কোনো ইনকাম আসে, ওই ইনকাম সোর্সের এগেনস্টে আপনি আইন অনুযায়ী যতগুলা ডিডাকশন পাবেন বা যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী আপনি ট্যাক্স ক্যালকুলেশন করবেন। কইটা যে টাকাটা আসতেছে ওইটা হচ্ছে আপনার ওই পার্টিকুলার সোর্সের জন্য টোটাল ইনকাম। তাহলে মনে করেন আমাদের তো ইনকাম হেড করা 60টা না, তাহলে আপনি 60টা হেডের ট্যাক্সেবল ইনকাম যোগ দেন, তাহলে আপনার ওই 60টা হেডের টোটাল ইনকাম বেরিয়ে গেল। আর যদি একটা হেড হয় তাহলে ওই একটা হেডের জন্য ওটা টোটাল ইনকাম। এখন এটা নিয়ে দেন একটা সিম্পল একটা কনসেপ্টে আমরা অনেক সময় ট্যাক্স লাগাই ফেলি। মনে করেন আমরা জানি মিনিমাম ট্যাক্সের জন্য ইন্ডিভিজুয়ালের জন্য বলছে না যে 5,000 টাকা, মনে করেন কোনো একটা ব্যক্তির টোটাল ইনকাম যদি নন ট্যাক্সেবল লিমিটের আন্ডারের নিচে হয়, বিলো ট্যাক্সের নিচে হয়, তাহলে তার স্যালারি থেকে সে ঢাকা সিটি কর্পোরেশনে থাকলে তার মিনিমাম ট্যাক্স কত? 5,000 টাকা, তাই না? একটা নিয়ম আছে না? হ্যাঁ। এখন অনেকে কি করে, মনে করেন কোনো একটা ব্যক্তি তার গ্রোস স্যালারি ছিল 4.5 লাখ টাকা, এটা 3 ভাগের 1 ভাগ করলে মনে করেন তার ট্যাক্সেবল আসে মনে করেন 1,20,000 টাকা। তার মানে কি অনেকে কি করে, টিডিএস করতে গেলে এই যে 4.5 লাখ এটার টোটাল ইনকাম ধরে তার কাছে মিনিমাম ট্যাক্স রাখে 5,000 টাকা। কি কারণ সে টোটাল ইনকাম বলতে আইনে কিন্তু বোঝাইছে বটম লাইন্ডারে, তার বটম লাইন্ডে তার 120, এটা তো তার মিনিমাম ট্যাক্সের মানে ট্যাক্সেবল ইনকামের নিচে, তাই না? 3.5 লাখ টাকা, তাহলে তার তাও মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে না, হবে না না। তো অনেকে এই যে টোটাল ইনকামের কনসেপ্টটা বুঝে না দেখে অনেকে গ্রোস স্যালারি যদি এই 3.5 লাখ টাকার উপরে চলে যায় তাহলে 5,000 টাকা কেটে ফেলে। অনেকে এটা আমি দেখছি করে, কারণ সে টোটাল ইনকাম বলতে বুঝাইছে গ্রোস রিসিভ, কিন্তু আইন অনুযায়ী কিন্তু টোটাল ইনকাম বলছে এই যে বটম লাইনটা। এটা যদি তোমার ট্যাক্সেবল যে 3.5 লাখ আছে এটার উপরে চলে যায়, তখন তোমার ট্যাক্স লাইবিলিটি যাই আসুক না কেন, মানে নেগেটিভ হোক অথবা 5,000 টাকার নিচে হোক, তোমার 5,000 টাকাই দিতে হবে। তার মানে আপনার এই ছোট্ট একটা জিনিস টোটাল ইনকামের জন্য এই জায়গায় অনেকে কনফিউশন করে ফেলে যে না ঠিক আছে, তার বেতন হয়েছে সারা বছরে 4.5 লাখ টাকা পাইছে, তাহলে 4.5 লাখ তো এটা গ্রোস, হ্যাঁ গ্রোস রিসিভ ধরলাম, তো গ্রোস এটা তো আমার 3.5 লাখ টাকার উপর, তাহলে তার মিনিমাম ট্যাক্স দিতে হবে 5 লাখ। কিন্তু টোটাল ইনকাম তো আইনে এটা বলে না, টোটাল ইনকাম বলছে আমার আইনে 1,20,000 রে। তো 1 লাখ যদি আমার টোটাল ইনকাম 20 হয় তাহলে এটা আমার মিনিমাম মানে 3.5 লাখের নিচে, তাহলে তো আমার তো কোনো 5,000 টাকা কোনো মিনিমাম ট্যাক্সই আসে না। তো এই এটা ছিল টোটাল ইনকামের আপনার জিনিসটা। তার মানে আমাদের সেকশন আইনে বলছিল আমাদের মানে টোটাল ইনকামের উপর বেস করে আমার ট্যাক্স দিতে হবে। তার মানে সেকশন 18-তে বলছে যে আমাদের 7টা হেডস অফ ইনকাম, তাই না? আমরা আর একটা জিনিস দেখেন, একটা ভালো একটা পার্থক্য দেখেন, ইনকাম ট্যাক্সে আপনার ট্যাক্স রেট ডিপেন্ড করে এসএসসির স্ট্যাটাসের উপর, তাই না? সে কি পার্সন, সে কি কোম্পানি, সে কি ফান্ড, সে কি ট্রাস্ট, হ্যাঁ সে কি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। তার মানে কি এসএসসি শেয়ার নেচার উপর ডিপেন্ড করে তার ট্যাক্স রেট গুলা, মানে তার সে কোন রেটে ট্যাক্স দিবে এটা ডিপেন্ড করে ইনকাম ট্যাক্স আইনে ম্যাক্সিমাম। হ্যাঁ, আর ভ্যাটের ক্ষেত্রে কি এরকম হয় যে তার স্ট্যাটাসের উপর? ভ্যাটের ক্ষেত্রে হয়েছে কি ট্রানজাকশন টু ট্রানজাকশন নেচার উপরে বেস করে ভ্যাট রেট হয়। আর ট্যাক্সে হয়েছে কি ট্যাক্সের রেটটা হয়েছে কি এসএসসির স্ট্যাটাসের উপর ভিত্তি করে সে তার সে যদি পার্সন হয় তাহলে সে স্ল্যাব রেটে ট্যাক্স দিবে, সে যদি ফান্ড হয় তাহলে ফান্ডের রেটে সে ট্যাক্স দিবে, সে যদি কোম্পানি হয় তাহলে কোম্পানি রেটে ট্যাক্স দিবে। কিন্তু ভ্যাটে আপনি যদি রিপেয়ার মেইনটেইন সার্ভিস নেন, আপনি ইন্ডিভিজুয়াল হলেও রিপেয়ার মেইনটেইনে এখন 15%, আপনি কোম্পানি হলেও 15%, আপনি ফান্ড হলেও 15%, আপনি ট্রাস্ট হলেও 15%, যাই হন আপনি আপনার 15% ট্যাক্স দিতে হবে। তাহলে ভ্যাটের ক্ষেত্রে ভ্যাটের রেটটা ডিপেন্ড করে হয়েছে নেচার অফ কি ট্রানজাকশনের নেচার কি। আর কিন্তু এসএসসির ক্ষেত্রে কিন্তু নেচার সে কি একই বিজনেস, সাপোজ ধরেন একই বিজনেস আমিও করতেছি, মিস্টার আরিফ আমিও করতেছি, আবার এবিসি কোম্পানি একই বিজনেস করতেছে, আমরা দুজনে একই বিজনেস করি, আমার 100 টাকা ইনকাম, এবিসি কোম্পানির একই বিজনেস করে 100 টাকা ইনকাম। আমি ইন্ডিভিজুয়াল দেখে আমি স্ল্যাব রেটে ট্যাক্স দেই, আর সে কোম্পানি দেখে সে মনে করেন ডাইরেক্ট 27.5% ট্যাক্স দেয়। ইনকাম ট্যাক্সের কিন্তু মানে এই যে নেচার, এই জায়গা এই নেচার উপর ডিপেন্ড করে আমার স্ট্যাটাসের উপর, আমি কি কোম্পানি না আমি ইন্ডিভিজুয়াল। ভ্যাটের ক্ষেত্রে কিন্তু এটা অন্যরকম জিনিস। হ্যাঁ, এই জিনিসগুলোই খেয়াল করার জিনিস। আসেন সেকশন 18-তে আমরা যেহেতু রেট নিয়ে কথা বলতেছিলাম, সেকশন 18-তে অনেক কিছু কথা বলছে বলে, সেটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে গিয়ে এই সেকশন 18-এর 5টায় আমাদের তো 7টা হেডস অফ ইনকাম আছে, 7টা হেডস অফ ইনকাম আছে বলে দিছে যে এই দ্বারা যাই কিছু থাকুক না কেন নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহের
অংশ 7 এবং সপ্তম তফসিলে বর্ণিত হারে কর আরোপিত হইবে। তাহলে আমাদের ইনকাম ট্যাক্সের সপ্তম তফসিলের যে রেট দেওয়া আছে ওই রেট অনুযায়ী আমাদের নিচের গুলো ট্যাক্স হবে। তার মানে কি, মূলধনী আয়, ক্যাপিটাল গেইন, তারপর হচ্ছে কি আপনার ডিভিডেন্ড ইনকাম, কারো যদি ডিভিডেন্ড ইনকাম থাকে, তারপরে লটারি, আপনার শব্দকোষ, কার্ড, অনলাইন গেম, এগুলো থেকে কারো যদি ইনকাম থাকে, তাহলে এই ইনকাম গুলোর জন্য আমাদের সপ্তম তফসিলে যে হার দেওয়া আছে ওই হার গুলাতে বর্ণিত হবে, মানে ওই হারের রেটে ট্যাক্স দিবেন। তার মানে আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, আপনার যদি বিজনেস ইনকাম থাকে, ইনকাম ফ্রম বিজনেস থাকে, হ্যাঁ, তাহলে আপনি কি করতেছেন, মনে করেন আপনি একটা এবিসি কোম্পানি, আপনার ওই অ্যাসেসমেন্ট ইয়ারে যদি রেট যা আছে ওই রেট 27.5 ধরলাম, ওই 27.5 রেটে আপনি বিজনেস ইনকামের উপরে ট্যাক্স দিচ্ছেন। এবিসি কোম্পানির যদি ক্যাপিটাল গেইন থাকে, তাহলে কি তার রেটটা আমি কই পাবো? সে কি তখন 27% ট্যাক্স দিবে না, 7 তফসিলে পাবো। সপ্তম তফসিলে যে রেট গুলো বলা আছে ওটার জন্য হবে। তারপরে আমাদের আরেকটা সপ্তম তফসিলে মনে করেন তার ডিভিডেন্ড ইনকাম, ডিভিডেন্ড ইনকামের ক্ষেত্রে সপ্তম তফসিলের রেট অনুযায়ী হবে। তার মানে আমাদের ক্যাপিটাল গেইন, ডিভিডেন্ড ইনকাম আর হইছে গিয়ে আপনার এই যে শব্দকোষ, অনলাইন গেম থেকে কোনো ইনকাম থাকলে এগুলোর রেটটা আসবে হইছে গিয়ে সপ্তম তফসিলে। এটা আপনার রেগুলার রেট না, সপ্তম তফসিলের রেট যে রেট দিছে ওই রেট দিয়ে হবে। হ্যাঁ, তার মানে আপনি টোটাল ইনকাম যখন ক্যালকুলেশন করবেন তখন আমরা খেয়াল রাখতে হবে যে আপনার 7টা সোর্সের ভিতরে আপনার মনে করেন যে এরকম কোন সোর্স আছে কিনা যে সোর্সে আমার ট্যাক্স রেটটা আলাদা 7 শিটের উপর ডিপেন্ড করে, তাহলে ওটার জন্য আলাদাভাবে ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন করে আপনার টোটাল ট্যাক্সেবল ইনকামে নিয়ে আসতে হবে। হ্যাঁ, বুঝছেন? জি ভাই, বুঝছি। তার মানে এই যে এইগুলো কিন্তু সবগুলো লিঙ্ক করা। হ্যাঁ, আপনি হয়তোবা জানেন এরা সপ্তম তফসিলে আছে ক্যাপিটাল গেইন, ডিভিডেন্ড রেট, বাট এরা আসলে পাওয়ারটা কই থেকে আসছে? পাওয়ারটা আসছে সেকশন 18 থেকে আসছে। কারণ সেকশন 18 তে আমার সব ট্যাক্স রেট বলা আছে, বইলা এক্সেপশন দিয়ে বলছে যে সব রেটের ক্ষেত্রে বলছে কি আমার অ্যাসেসমেন্ট ইয়ারের জন্যই সংসদে আসবে, পার্লামেন্ট থেকে আসবে। আর এই ডিভিডেন্ড, ক্যাপিটাল গেইন আর শব্দকোষ গেমের জন্য বলে দিচ্ছে এই রেটটা সপ্তম তফসিলে। এবং সপ্তম তফসিলে যে রেটটা আছে এটা সবসময় সরকার চেঞ্জ করে না, মানে প্রতি বছর এটা চেঞ্জ করে না, মাঝে মাঝে মনে করেন 4 বছর 5 বছর পর যদি মনে চায় তাহলে করে, কিন্তু রেগুলার রেটটা কিন্তু পার্লামেন্টে চেঞ্জ হচ্ছে। তার মানে এগুলা মানে কনসেপচুয়ালি সাউন্ড হওয়ার ব্যাপার আর কি। জি ভাই, শাহিদুল ভাই কিছু বলবো? আচ্ছা, কেউ কিছু বলবেন? হ্যাঁ, যদি আমি যখন বিজনেস ইনকাম ক্যালকুলেট করতেছি কোম্পানির ক্ষেত্রে, তখন সেখানে তো আমি ওই আদার ইনকাম বা ক্যাপিটাল গেইনস থাকলে এটা আমি অলরেডি ইনক্লুডেড করছি যখন আমি অ্যাকাউন্টস প্রিপেয়ার করছিলাম আর কি। জি জি, তখন আমার টোটাল নেট ইনকাম আমি একটা ট্যাক্স ক্যালকুলেশন, যখন আমি ট্যাক্স ফাইলে যাচ্ছিলাম তখন সেক্ষেত্রে আমি তাহলে ক্যালকুলেশন করবো, তখন আমার ক্যাপিটাল গেইনটা তাহলে ওখান থেকে বাদ দিয়ে দিব ইনকামের ক্ষেত্রে। জি জি, দেখেন আমরা একটা কনসেপচুয়ালি দেখেন, আপনি যদি কনসেপচুয়ালি সাউন্ড হন, মনে করেন নরমালি এবিসি একটা কোম্পানি, তাই না? এবিসি কোম্পানি যদি তার পিএনএল থাকে, হ্যাঁ, তার পিএনএল এ কি থাকবে? তার পিএনএল এ তো তার 7টা হেডসেট ইনকামের সোর্স থেকে ইনকাম থাকতে, মানে মিনিমাম 6টা হেডসেট, সে যদি কোম্পানি তার স্যালারি ইনকাম থাকবে না, তার 6টা হেড থেকে ইনকাম থাকতে পারে। তার যে আমরা যে মেইন বিজনেস, হ্যাঁ, তার মেইন বিজনেস থেকে ইনকাম থাকতে পারে, তার ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে ইনকাম থাকতে পারে, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইন্টারেস্ট, ডিভিডেন্ডও কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসেট ইনকাম। তার ক্যাপিটাল গেইন থাকতে পারে, তার ইনকাম ফ্রম আদার্স থাকতে পারে, তার ইনকাম ফ্রম হাউস রেন্ট থাকতে পারে, তাই না? এখন আপনি সব কিছু না এই এফএসসি দেখাচ্ছেন, এফএসসি যখন আপনার বটম লাইনে কি থাকে, আপনার বটম লাইনে এই সবগুলারই এক্সপেন্স বাদ দেওয়ার পরে থাকে, তাই না? এফএসএ আপনার যেটা আমরা অ্যাকাউন্টিং প্রফিট বলি, কিন্তু আপনি যখন ট্যাক্স রিটার্ন ক্যালকুলেশন করতে যান তখন তো বটম লাইনের আপনি নেট প্রফিটের সাথে আপনি প্রথমে এইটার থেকে যে প্রথমে বের করতে যাবেন বিজনেস ইনকাম আমার কত। আমি যদি ইনকাম ফর বিজনেস ক্যালকুলেশন করতে যাই তাহলে নেট প্রফিটে আমার যে বিজনেস নন বিজনেস যে ইনকাম গুলো থাকে এগুলো তো প্রথমে আমি কি করি, বাদ দিয়ে দেই, বাদ দিয়ে সেটা আলাদা লাইন এন্ট্রি দেয়। কারণ আমার তো ইনকাম রিটার্ন আমি 7টা আমার সোর্সে কিন্তু আলাদা আলাদা দেখাইতে হবে যে ইনকাম ফ্রম বিজনেসে কত টাকা আসছে, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আমার কত টাকা আসছে, আমার ক্যাপিটাল গেইন কত টাকা আসছে, আমার আদার ইনকাম কত টাকা আসছে, আমার রিটার্নে কিন্তু ওইভাবে প্রেজেন্টেশন করতে হয়, আমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে আমার কত টাকা আসছে, আমি এগুলা সবগুলো দেখাইয়া আমার ট্যাক্স রিটার্নে আমি টোটাল ইনকাম দেখাই। কিন্তু এফএসএ তো আমার এটা আলাদা আলাদা না, এফএসএ আমি কি করি, নেট প্রফিটে সবগুলো কম্বাইন করা আছে। তাহলে আমি যখন বিজনেস ইনকাম করতে যাই তো নন বিজনেস যেগুলো এগুলো আমি আলাদা বাদ দিয়ে দেই, বাদ দিয়ে এটা আলাদা হেডে নিয়ে যাই, ওরকম ভাবে ক্যালকুলেশন করি। তার মানে আপনার এফএসএ যদি এরকম ইনকাম থাকে তো আপনি যখন বিজনেস ইনকাম ক্যালকুলেশন করবেন বিজনেস ইনকাম থেকে এটা বের করে নিয়ে যাবেন, নিয়ে এসে এটা যে জায়গায় যাবে ওই জায়গায় নিবেন। বুঝছেন তো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তার মানে এইগুলো যে মানে আপনি মানে
এফএস এর যে এফএস টা হচ্ছে আপনি বানাচ্ছেন হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী, আর ট্যাক্সের রিটার্নে আপনি ট্যাক্সের যে ইনকাম ক্যালকুলেশন করবেন, মানে এফএসও আপনি বটম লাইনের ইনকাম মানে নেট প্রফিট বলতেছেন, আর ট্যাক্সের ক্ষেত্রে আপনি মনে করেন নেট ইনকাম বের করতেছেন বা ট্যাক্সেবল ইনকাম বের করতেছেন, কিন্তু দুইটার জন্য আলাদা আলাদা রুল। এফএস এর জন্য আইএফআরএস, আর হচ্ছে আপনার বটম ইনকাম ট্যাক্সের জন্য হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্ট কি বলছে বা রিলেটেড যেই ব্যাখ্যা টাকাগুলো আছে এগুলো কি বলছে ওই অনুযায়ী আপনার বানাইতে হবে। কারণ আমরা তো নর্মালি এফএস এ দেখা গেছে যে আমরা প্রভিশন যারা ম্যাক্সিমাম কোম্পানিগুলাই ট্যাক্সের প্রভিশন রাখতে গেলে হ্যাঁ অ্যাকচুয়াল ট্যাক্সের কত ক্যালকুলেশন আসবে ওটা কেউ করে না। হ্যাঁ, যে আমি একটা ঠিক আছে আমার তো ট্যাক্সের প্রভিশন আমি মানে অডিটরও চেক করে না, আমরাও মানে যারা অ্যাকাউন্টস বানায় তারাও এটা বানায় না, আমরা বটম লাইন ধরি, বটম লাইনের সাথে ডাইরেক্ট রেট মাইরা দেই, কোনো অ্যাডজাস্টমেন্ট দেই না, দিয়ে প্রভিশন, আর এটা তো প্রভিশনই সমস্যা নাই। কিন্তু আপনি যদি মানে নিয়ম অনুযায়ী চলতে যান বা আপনি যদি এরকম চলতে যান, আপনার উচিত ছিল যে নেট প্রফিটের সাথে সরাসরি ট্যাক্স রেট দিয়ে আপনার গুণ করে ট্যাক্স প্রভিশন না রাখা। আপনার এই নেট প্রফিটটারে ইনকাম ট্যাক্স যেরকম আপনি ক্যালকুলেশন করছেন যে 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 অ্যাকচুয়াল যে রেট যেই ট্যাক্স লাইবিলিটি আসতো ওই অ্যাকচুয়াল ট্যাক্স লাইবিলিটি আপনার প্রভিশন করা উচিত। একেবারে ক্যালকুলেশনটা ট্যাক্স ক্যালকুলেশন থেকে নিয়ে আসা উচিত। হ্যাঁ, একবার ট্যাক্স ক্যালকুলেশন নিয়ে আসা উচিত। এমন মনে করেন আমরা আমাদের অডিটররা ওটা নিয়ে কোনো অবজারভেশন দেয় না, আর অডিটের টিম গুলা যারা কাজ টাজ করে ওরাও অন্য হেড নিয়ে ওরা দেখা গেছে ওদের মানে কনফার্মেশন করতে পারে না ট্যাক্সের এটা তো প্রভিশন, ঠিক আছে এটা ওরা যেটা দিছে মাইনা নিচ্ছে আর কি, মানে মানে এর চেয়ে ভালো ম্যাটেরিয়াল আইটেম নিয়ে তারা পড়ে থাকে আর কি। বাট অ্যাজ ইউজুয়াল যদি কমপ্লায়েন্ট কোম্পানি থাকেন বা আপনারা যদি ভালো এমএনসি গুলোতে যান, তারা কিন্তু ওই ট্যাক্সের অ্যাকচুয়াল প্রভিশনটা অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা নিয়ে আসে। অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা কিভাবে নিয়ে আসে, আপনার অ্যাকাউন্টসটা যখন ড্রাফট অবস্থায় থাকে তাই না, সব কিছু ফাইনাল হয়ে গেছে, শুধুমাত্র আপনার ট্যাক্সের প্রভিশনটা হ্যাঁ, তখন সে ওই ড্রাফটের অ্যাকাউন্টের বেসিসে টোটাল ইনকাম ট্যাক্স রিটার্নে কত আসবে তার তো রিটার্নটাও জমা দেওয়া লাগে তাই না, মানে ইনকাম ট্যাক্স রিটার্নটা যখন ফাইনাল হয়ে যাবে, মানে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন ফাইনাল হয়ে সে তো ট্যাক্স রিটার্ন জমা দিবে তাই না। তো আলটিমেটলি সে একটা ড্রাফট ট্যাক্স রিটার্ন বানায়, তো ওই ড্রাফট ট্যাক্স রিটার্ন যে ট্যাক্স লায়াবিলিটি আসছে ওটাই সে ট্যাক্স প্রভিশন হিসেবে রেখে দেয়, তো চেঞ্জ তো আর হয় না, তো ওটাই দেখা গেছে যে তার ইনকাম ট্যাক্সের রিটার্ন ওটা একই সেম জিনিসই যায়। এটা হচ্ছে গুড প্র্যাকটিস আর কি। আচ্ছা, তার মানে আমার কথা হলো আমরা আপনার এই ডিভিডেন্ডের ক্ষেত্রে, ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে আর ওটার জন্য আলাদা রেট, হ্যাঁ ওটার জন্য আলাদা রেট, এটা জাস্ট খেয়াল করার জিনিস আর কি। আপনি ইনকামের ভিতরে গুলো থাকলে এটাগুলো আলাদা নিয়ে আসা। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস রয়ে গেল হইছে কি আপনার ট্যাক্স ডে। একটা জিনিসটা ডে টু ডে আমাদের লাগে আমাদের সেকশন গুলোতে, মানে আপনি যদি মিলাই পড়তে যান সবারে বলছি 166তে যে সকল এসএসসি রে তার ইনকামের জন্য তার ট্যাক্স রিটার্ন দিতে হবে তাই না। যে ট্যাক্স রিটার্ন দিতে হবে কবে, যে ট্যাক্স ডে আছে যে একটা ট্যাক্স ডে এর আগে অথবা ট্যাক্স ডে এর ভিতরে। হ্যাঁ, তাহলে আপনার ওই যে জায়গায় রিটার্ন দেওয়ার কথা বলছে ওই জায়গায় কিন্তু আপনার এক্স্যাক্টলি ডেট কবে ওটা বলে না, ওই বলছে ট্যাক্স ডে কবে। তাহলে আপনার আলটিমেটলি ডেফিনেশন আইসা খুঁজতে হয় যে ট্যাক্স ডে বলতে কি বুঝাইছে ভাই, ট্যাক্স ডের চেহারা কিরকম। তো ট্যাক্স ডের যে সংজ্ঞা দিছে এই সংজ্ঞাটা দিতে গিয়া এনবিআর ট্যাক্স ডেটা দুইটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলছে। ক্যাটাগরি এ বলছে যে আদার দেন কোম্পানি, মানে কোম্পানি ছাড়া যারা আছে তাদের জন্য একটা ডেট দিছে, আর কোম্পানির জন্য একটা ডেট দিছে। কোম্পানি ছাড়া আমরা তো পার্সনের সংজ্ঞা পড়ছি গত ক্লাসে তাই না, পার্সনের সংজ্ঞা তো আমরা কোম্পানি বাদে অনেকটাই দেখছি, হিউম্যান দেখছি, ফান্ড দেখছি, ট্রাস্ট দেখছি, তারপরে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি দেখছি তাই না, অ্যাসোসিয়েশন অফ এওপি দেখছি, তার মানে আবার কোম্পানিও ছিল, তার মানে পার্সনের সংখ্যা যারা এই কোম্পানি বাদে বাকি যারা ছিল এদের জন্য একটা ডেট বলছে, আর কোম্পানির জন্য আর একটা আলাদা ডেট বলছে। এখন আসেন আদার দেন কোম্পানির জন্য যারা আছে ওই ঘরের ভিতরে বা ওই ক্যাটাগরিতে তাদের জন্য বলছে তারা তাদের অ্যানুয়াল ট্যাক্স দিবে 30শে নভেম্বর। 30শে নভেম্বর কি তার ইনকাম ইয়ার, সে তো ইনকাম ইয়ারের বেসিসে তার ট্যাক্সটা দিচ্ছে তাই না। আমরা তো সেকশন 18 তো দেখলাম যে আপনার ইনকাম ইয়ার বেসিসে আপনি টোটাল ইনকাম ক্যালকুলেশন করবেন, আর ওই ইনকাম ইয়ারের জন্য আপনার ইনকাম ইয়ার শেষ হওয়ার পরবর্তী যে নভেম্বর থাকবে ওই নভেম্বরের ভিতরে আপনি আপনার ট্যাক্স রিটার্নটা জমা দিতে হবে। এটা কার জন্য প্রযোজ্য, এটা হচ্ছে আদার দেন এ কোম্পানি, মানে কোম্পানি বাদে যত রকমের কোম্পানি বাদে কিন্তু আমাদের ওই 2-31 অনুযায়ী কোম্পানি, ঠিক আছে, ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী যাদেরকে কোম্পানি হিসেবে ঘোষণা করেছে তারা বাদে অন্য যারা আছে তারা তাদের ট্যাক্স রিটার্ন দিবে 30শে নভেম্বর ইনকাম ইয়ার শেষ হওয়ার পরে। তবে এটা একদম ইজি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর কোম্পানির ক্ষেত্রে বলছে যে কোম্পানির ক্ষেত্রে তার
হবে, প্রথম কন্ডিশন দিছে তোমার ইনকাম ইয়ার শেষ হয়েছে, ইনকাম ইয়ার শেষ হওয়ার তুমি তোমার সপ্তম মাস, মানে আমার যদি ধরে নেই, আমি যদি এক্সাম্পল দিয়ে দেই যে আমার 30শে জুন শেষ হয়েছে, হ্যাঁ, তাহলে মানে আমার 30শে জুন শেষ হলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট মান্থ, এটা আমার সেকেন্ড মান্থ, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স, তার মানে 6 মাস শেষ। বলছে সপ্তম মাস হচ্ছে আমার কি জানুয়ারি, এই সপ্তম মাসের 15 তারিখ একটা ডেট, অথবা বলছে অথবা 15ই সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের 15 তারিখ, এই দুইটার ভিতরে যেটা লেটার, যেটা শেষে আসে, ওই ডেটটাই হচ্ছে তোমার ট্যাক্স ডে। এখন 30শে জুন যার ইনকাম ইয়ার শেষ, তার সপ্তম মাসের 15 তারিখ পরে হয়েছে গিয়া 15ই জানুয়ারি, আর তার সেপ্টেম্বরের 15 তারিখ কবে পরে, সেপ্টেম্বরের 15 তারিখ তো এই জায়গায় পড়ে গেছে, এই যে সেপ্টেম্বরের 15 তারিখ পড়েছে 3 নাম্বার মাসেই, তার মানে এই যে এইটা একটা অপশন আর এই জায়গায় একটা অপশন, এই দুটার ভিতরে বলছে যেটা সবার শেষে আসে। তাহলে সবার শেষে এই পার্টিকুলার কেসে আসতেছে কি আমার জানুয়ারির 15 তারিখ, তার মানে 30শে জুন যার ইনকাম ইয়ার এন্ডিং, সে জানুয়ারির 15 তারিখে তার ট্যাক্স রিটার্ন দেওয়ার লাস্ট ডেট। বুঝছেন? হ্যালো, আমার শুনতেছেন? হ্যালো, হে আপনার আওয়াজ না করলে তো আমি বুঝবো না আপনারা আমাকে শুনতেছেন কি না, বা আমি কি মানে কোন কি করতেছি এটা তো বোঝা যায় না। কেউ একজন হাবা না বলেন শুনতেছেন কিনা। জি ভাইয়া শুনতেছি। আচ্ছা আচ্ছা, আপনার আওয়াজ না করলে আমি কিন্তু পুরো ব্লাইন্ড হয়ে যাই, কারণ আমার স্ক্রিনে কিন্তু আপনারা আছেন কিনা বা ডিসকানেক্ট হয়ে গেছে কিনা কিন্তু বুঝতেছি পারতেছি না। এগুলো আপনারা সবাই জানেন, হ্যাঁ, এগুলো যে নতুন করে শিখার কিছু আছে তাও না, জাস্ট রিপিট করতেছি আর কি। তার মানে কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স ডে হচ্ছে, আপনার জিনিসটা খেয়াল রাখবেন যে সে বলতেছে যে সপ্তম মাসের 15 তারিখ অথবা আমার হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখ, এই দুটার ভিতরে যেটা শেষে আসে, হ্যাঁ, যে ডেটটা আমার শেষে লেটার, হুইচ ওভার ইজ লেটার, ওই ডেটটা হচ্ছে আপনার ট্যাক্স ডে। হ্যাঁ, ওই ডেটের আগে আপনার রিটার্ন জমা দিতে পারে, কারণ ওই ডেটে রিটার্ন জমা না দিলে আপনার আবার মানে এনবিআর যদি রিটার্ন ডেট এক্সটেনশন না করে সবার জন্য, তাহলে আপনার পেনাল্টি একটা এক্সপোজার থাকে আর কি। তার মানে আমরা দেখলাম কোম্পানির ক্ষেত্রে একটা ডেট দেওয়া আছে, আর কোম্পানি ছাড়া যারা আছে তাদের জন্য আর একটা ডেট দেওয়া আছে। হ্যাঁ, এখন আসেন এক্সেপশন কি দিছে, এই যে ট্যাক্স এর ভিতরে কিছু এক্সেপশনও আছে। এগুলো ছিল আমরা যে দুইটা জিনিস পড়ছি, এই দুইটা জিনিস ছিল জেনারেল জিনিস, যেটা এই নিয়ম মোটামুটি সবার জন্যই প্রযোজ্য। তার মানে এক্সেপশন কি আছে, এক্সেপশনের ভিতরে যে এক্সেপশন গুলো দেওয়া আছে, এক্সেপশন গুলো শুধুমাত্র আপনার ব্যক্তি মানে ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য, মানে ন্যাচারাল পার্সনের জন্য দুইটা এক্সেপশন দেওয়া আছে। ন্যাচারাল পার্সনের জন্য এক্সেপশন নাম্বার 1, যে কোনো একটা ন্যাচারাল পার্সন সে তার জীবনের প্রথম রিটার্ন জমা দিতেছে, তার মানে এর আগে তার কোনো ইটিন ছিল না, হ্যাঁ, সে প্রথম ইটিন খুলছে, হ্যাঁ, প্রথম ইটিন খুললা সে প্রথমবার রিটার্ন জমা দিচ্ছে। তো এরকম কেস যদি কোনো ন্যাচারাল পার্সনের হয়, সেই ক্ষেত্রে বলতেছে তার ইনকাম ইয়ার শেষ হওয়ার, যে ইনকামের শেষ হয়েছে এর পরবর্তী 30শে জুন, প্রায় 1 বছর। 1 বছর ভাই। তার মানে শুধুমাত্র এটা প্রথম ইয়ারের জন্য, এবং এটা কার জন্য প্রযোজ্য, ন্যাচারাল পার্সনের জন্য প্রযোজ্য। এটা খেয়াল রাখতে হবে, এই যে 30শে জুন এটা কিন্তু ফান্ডের জন্য প্রযোজ্য না, ট্রাস্টের জন্য না, তারপরে হচ্ছে অ্যাসোসিয়েশন পার্সনের জন্য না, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির জন্য না, এটা শুধুমাত্র ন্যাচারাল পার্সন যারা আছে তাদের জন্য একটা স্কোপ দিছে। আবার এটা শুধুমাত্র দিছে তার ফার্স্ট রিটার্ন, যেটা ওই ফার্স্ট রিটার্ন দেওয়ার জন্য। এরকম না যে আপনি মনে করেন 5 বছর আপনি টিন নিছেন 2020 সালে, আপনি ঘুমায় আছেন 2024 সালে এলে মনে হইলো যে আমার তো রিটার্ন দেওয়ার কথা হয়েছে, তাহলে আমি তো এখন রিটার্ন জমা দেই নাই। ভাই আপনি 20 সালে যে রিটার্নটা ছিল ইনকাম ইয়ারের, ওই ইনকাম ইয়ারের রিটার্নের জন্য আপনার মেয়াদ ছিল 1 বছর। হ্যাঁ, তাহলে আপনি তো এখন বলতে পারবেন না যে আমি তো প্রথম রিটার্ন জমা দিতেছি, এর আগে তো আমি
কোনো রিটার্নই জমা দেয়, 21 দেয় নাই, 22 দেয় নাই, 23 দেয় নাই। হ্যাঁ, এরকম কনফিউশন অনেকে করে আর কি। আসলে কনফিউশনটা এরকম না যে আপনি প্রথম রিটার্ন জমা দিচ্ছেন, এটা না। আপনি 3 নেওয়ার পরে প্রথম বছরে যে রিটার্নটা জমা দেওয়ার কথা ছিল, ওই প্রথম বছরের রিটার্নটা জমা দেওয়ার জন্য আপনার সময় ছিল 1 বছর। আপনি 1 বছর ফেল করলে আপনার জন্য যে পেনাল্টি থাকে, আপনি পেনাল্টি দিবেন, ঘুমায় আসছিলেন যেহেতু। কনফিউশনের জায়গাটা মানে কি ভাই, এটা কি আমার অ্যাসেসমেন্ট ইয়ারে যায় পড়বে না? আপনার অ্যাসেসমেন্ট ইয়ারের সাথে জায়গায় কনফিউশন করতে আসেন না। অ্যাসেসমেন্ট ইয়ার তো আপনার ইনকাম ইয়ার শেষ হয়েছে, ইনকাম ইয়ার শেষ হয় নরমাল ক্ষেত্রে আপনার ডেটটা ছিল 30 নভেম্বর, তাই না? আপনার অ্যাসেসমেন্ট ইয়ার যে ডেট, অ্যাসেসমেন্ট ইয়ার মনে করেন আমি যদি ধরলাম যে আমার তো এটা জুন না, তাহলে আমি ধরে নিলাম যে এটা 2000 আমার জুনের 30 তারিখে লাস্ট ডেট ধরি, আমি এটা ধরলাম 2023 আমার শেষ হলে তোরে এটা লেগে 2022 শুরু হয়েছে, 22 আমার ইনকাম ইয়ার, তাই না? তো নরমালি আমার এটার জন্য আমার অ্যাসেসমেন্ট ইয়ার কি, অ্যাসেসমেন্ট হয়েছে আমার 23-24। আমার এই জায়গায় কোনো ইমপ্যাক্ট আসে নাই, আমি তো এই জায়গা থেকে শুধুমাত্র রেটটা নিছি, তাই না? রেট নিয়ে হিসাব করতেছি। আমার নরমাল কেসে আমার রিটার্ন জমা দেওয়ার কথা নরমাল যারা তারা দিচ্ছে ইনকাম ইয়ার পরবর্তী, মানে এটা তো 23, তার মানে 2023 নরমাল লোকজন জমা দিবে এই ইনকাম ইয়ারের জন্য। আর যেহেতু আমার নতুন টিন, তার জন্য আমার ট্যাক্স রিটার্ন দেওয়ার লাস্ট ডেট হয়ে গেল 30/6/2000 কত, 1 বছর না, 2024 এই তারিখ আগ পর্যন্ত আমি আমার রিটার্নটা জমা দিতে পারবো। কারণ আমি রিটার্নটা জমা দিছি মোটামুটি মনে করে আমার অ্যাসেসমেন্ট ইয়ারের মাঝামাঝি গিয়া। হ্যাঁ, ওটা কবে জমা দিচ্ছেন এটা ডাজেন্ট ম্যাটার। অ্যাসেসমেন্ট ইয়ারের মাঝামাঝি জমা দিচ্ছেন, অ্যাসেসমেন্ট ইয়ারের পরে গিয়ে জমা দিচ্ছেন, ওটাতে তো আপনার ক্যালকুলেশনে কোনো ইম্প্যাক্ট পড়তেছে না, কারণ আপনি অ্যাসেসমেন্ট ইয়ার থেকে শুধুমাত্র রেটটা নিছেন, আর তো কিছু না। হ্যাঁ, এইটাই আর কি। ট্যাক্সটা আমার ওই 30 জুনের মধ্যে দিতে হবে 2024। হ্যাঁ, মানে ট্যাক্স রিটার্নটা জমা দিতে হবে আপনি আর কি। তার মানে এই 30 এই ডেটটাই কাউন্ট করবে আপনার কোনো পেনাল্টি ক্যালকুলেশন করতে গেলে, আপনার এই ডেটটাই কাউন্ট করবে আর কি, কারণ এই ডেটটাই আপনার রিটার্ন দেওয়ার লাস্ট ডেট ছিল, তাই না, প্রথমবারের জন্য। আর ইন্ডিভিজুয়ালের জন্য আরেকটা এক্সাম্পশন আছে, ওটা শুধুমাত্র দুইটা এক্সাম্পশন ছিল। ফার্স্ট এক্সাম্পশন বললাম, দ্বিতীয় এক্সাম্পশন ছিল ন্যাচারাল পারসনের জন্যই। অনেক ন্যাচারাল পারসন আছে যারা দেশের বাইরে লেখাপড়ার উদ্দেশ্যে অথবা কোনো চাকরির উদ্দেশ্যে অথবা কোনো মানে ডেপুটেশনে দেশের বাইরে গেছে, অথবা মানে দেশের বাইরে ভ্যালিড ভিসা নিয়ে এসে টাকা কামাইতে গেছে, চাকরি বাকরি করতে গেছে। তাদের জন্য, তারা তো দেশে নাই, সে বাংলাদেশে ছিল তো সে দেশে নাই, তো দেশের বাইরে চলে গেছে। তো তাদের জন্য বলছে ভাই তুমি যদি দেশের বাইরে গেছে, কিন্তু কারণগুলা কিন্তু দেখেন, আপনি একটা খেয়াল করেন, দেশের বাইরে গেছেন আপনি যদি ট্যুরিজমে যান তাহলে কিন্তু হবে না, কারণগুলা কিন্তু স্পেসিফিক বলে দিছে। এডুকেশন, লাইন অফ এমপ্লয়মেন্ট, লাইন অফ এমপ্লয়মেন্ট, আর্নিং মানি উইথ ভ্যালিড ভিসা এন্ড পারমিট। কোন দেশে গিয়া ভ্যালিড ভিসা ওয়ার্ক পারমিট নিয়ে আপনি ওই দেশে আছেন, বাংলাদেশে আসেন না, তাহলে আপনার তো রিটার্ন গুলা সেক্ষেত্রে জমতেছে, তাই না? সেক্ষেত্রে বলছে ভাই তুমি যখন দেশের বাইরে ছিলা, এটা আউটসাইড, যেই তারিখে দেশে আসবা, হ্যাঁ, ওই তারিখ থেকে 90 দিনের ভিতরে তোমার রিটার্ন গুলা জমা দিতে হবে। তুমি যেই তারিখে আসছো ওই তারিখ থেকে তোমার 90 দিনের ভিতরে তোমার ওই রিলেটেড যে ইনকাম ইয়ার আছে যতগুলো থাকবে সবগুলার তুমি ইনকাম রিটার্ন জমা দিয়ে দিবা। আর এরকম যদি হয় আপনি আসছেন, আইসা 2 দিন থেকে আবার চলে গেছেন, ডাজেন্ট ম্যাটার, আপনি প্রথমবার যখন আসছেন ওই ডেটটাই কাউন্ট হবে। এরকম অনেকে বলে ভাই আমি আসছি, আইসা 5 দিন থেকে আবার তো দেশের বাইরে চলে গেছি, তাহলে আমার বন্ধ হয়ে যাবে না। আপনি আসছেন যে ইনকাম ইয়ার শেষ হওয়ার পরে প্রথমে যে দিন বাংলাদেশে আসছেন ওই ডেট থেকে 90 দিন কাউন্ট করবে। 90 দিনের ভিতরে আপনার রিটার্ন গুলা জমা দিতে হবে, 90 দিনের ভিতরে তখন আপনার এটা ট্যাক্স যে কাউন্ট হবে আর কি। আর এমনি তো ইন্ডিভিজুয়াল ও যদি 5 বছর পর যদি ঢাকা বাংলাদেশে আসে তা ওই দিন থেকে 90 দিন, হ্যাঁ ওই দিন থেকে 90 দিন, মানে 5 বছর বিদেশে ছিল তারপর ঢাকায় আসছে ওটার মধ্যে না, ওই যে দিন আসছে ওই দিন থেকে 90 দিনের ভিতরে তার যত পেন্ডিং রিটার্ন আছে সব জমা দিয়ে দিবে সে। আর একটা জিনিস কি, চাইলে অনেক, এটা তো মনে করেন একটা আইন আছে, চাইলে সে বাংলাদেশের দেশের যে দেশে থাকে ওই দেশে এম্বাসিতে গিয়ে মানে মিশনারিতে গিয়ে ওই রিটার্ন জমা দিতে পারে, অথবা এখন তো অনলাইনে রিটার্ন জমা দেওয়া যায়, মানে এটা আগে রাখতো আর কি, এখন তো অনেক ইজি হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি জমা রাখবেন কেন, তাই না? আপনি অনেকে না কান্ট্রি টু কান্ট্রি একটা ইয়া করে না, ওই যে কি বলে একটাকে একসাথে মার্চ করে দেয় না, ওটাকে কি জানি বলে, ঠিক মনে নেই। অনেক খেলোয়াড় আছে না যে এই দেশে ইনকাম করে ওই দেশে যে ইয়া করলে ওটা বা এক্সামটেড হয়ে যায় বা ছাড় পেয়ে যায়, ডিটিএ অনুযায়ী এক্সাম্পশন থাকে ওগুলা। হ্যাঁ, ডিটিএ অনুযায়ী আপনি যখন রিটার্ন ক্যালকুলেশন করবেন
হ্যাঁ, ডিটি হচ্ছে ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট। হ্যাঁ, তার মানে একই ইনকাম দুই দেশের যদি হয়, মনে করেন ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি একজন বাংলাদেশের পার্সন রেসিডেন্ট, হ্যাঁ, তো রেসিডেন্টের বাংলাদেশ ইনকাম দেশের বাইরের ইনকাম দুইটাই মানে বাংলাদেশে ট্যাক্সেবল হয়। তো আমার কিছু ইনকাম আছে ইউকেতে, হ্যাঁ, আমি ইউকেতে 100 টাকা ইনকাম করছি, ইউকেতে তো আমার 5% মনে করেন বা 15%, যাই হোক ইউকের আইন অনুযায়ী আমার কাছে ট্যাক্স কেটে রাখছে। আমি যেহেতু বাংলাদেশের রেসিডেন্ট, আমার স্ট্যাটাস, তাহলে এই 100 টাকা আমার বাংলাদেশেও ট্যাক্স রিটার্নে দেখাইতে হয়। দেন কথা হলে আমি ইউকে তো এটার উপর ট্যাক্স দিছি, আবার এটা বাংলাদেশের ট্যাক্সেবল ইনকাম হলে এটা বাংলাদেশেও ট্যাক্স দিব, তো দুই জায়গায় ট্যাক্স হয়ে যায় না। তো ওই ক্ষেত্রে ডিটিএ ইমপ্লিকেশনটা আসে। ওই ক্ষেত্রে ডিটিএতে বিভিন্ন দেশের সাথে যে ডিটিএ কন্ডিশন গুলো থাকে ওই কন্ডিশন অনুযায়ী ট্যাক্সটা হয়। তো ওই কন্ডিশন গুলোতে মিনিমাম আমি বলে যে এভারেজ রেটে ট্যাক্স দিবা আর কি, যে ট্যাক্সটা দিয়ে আসছো ওই তোমার যে এভারেজ রেটে বাংলাদেশের টোটাল ইনকাম, হ্যাঁ, যে টোটাল ইনকামের উপরে যে টোটাল ট্যাক্স আসছে ওইটার উপরে যে এভারেজ রেট আসছে ওই এভারেজ রেটে তুমি এক্সাম্পশন পাবা আর কি। এটাই নরমালি আপাতত বুঝুন আর কি। ডিটিএ যখন আমরা পড়াবো তখন একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো আর কি। বাট এই আপনি যে জিনিসটা বললেন এটা ডিটিএ এর ইমপ্লিকেশন, হ্যাঁ, যে আপনি দুই জায়গায় ট্যাক্স দিয়ে আসছেন। আর্নিং মানির ক্ষেত্রে কি কোনো এক্সাম্পশন পাবে না ওরা, মানে ডিটিএ পাবে না? আর্নিং মানি হ্যাভ ভ্যালিড ভিসা এন্ড পারমিটেড। আর্নিং মানি ভ্যালিড ওই সাপোজ ওই দেশে ইনকাম হইছে আপনার বাংলাদেশে, ওইটা তো ডিটিএ অনুযায়ী দেখাইতে হবে। হ্যাঁ, এখন মনে করেন আপনি যদি ইন্ডিভিজুয়াল হন, সাপোজ আসেন কেস টু কেস তো বেরি করে, মনে করেন ইন্ডিভিজুয়াল হন, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা জানি যে কোনো ব্যক্তির দেশের বাইরে যদি ইনকাম থাকে সে যদি প্রপার চ্যানেলে বাংলাদেশে নিয়ে আসে তাহলে এটা কি আমরা জানি যে ওই তার ইনকামটা এক্সাম্পটেড, ওটার উপর ট্যাক্স দেওয়া লাগে না। তো এরকম এক্সাম্পশন পার্টিকুলার কেসে থাকতেই পারে। মনে করেন এটা যদি ইন্ডিভিজুয়াল না হয়, হ্যাঁ, তাহলে ওটা রিটার্ন দিবেন আপনি, কিন্তু ওটার উপর ট্যাক্স দিবেন না। আপনার তো রিটার্ন দেওয়া লাগবে কি, আপনার যদি রিটার্ন দেওয়ার জন্য আবার কিন্তু মানে আপনার কথা হলো আইনটা আপনি ব্যাপার হলো সেকশন 261 মনে হয় 264 তে বলা আছে যে আপনার কার কার জন্য রিটার্ন নিতে হয়, কাদের জন্য রিটার্ন টিন খোলা বাধ্যতামূলক, টিআইএন খোলা কিছু 43টা না কতটা কারোর জন্য, অনেকের জন্যই, নাম্বার না বলি অনেকের জন্য বলে দিছে এই কাজ করলে আপনার ইটিন নিতে হবে এনবিআর কাছ থেকে। আর যাদের ইটিন আছে মোটামুটি তার ইনকাম থাক আর না থাক তার মনে করে ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হইব, রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। হ্যাঁ, রিটার্ন দেওয়া আপনার ম্যান্ডেটরি। এখন রিটার্ন দিলে রিটার্নে কি আপনি ট্যাক্সেবল ইনকাম দিবেন না নন ট্যাক্সেবল ইনকাম দিবেন, ওটা ডিপেন্ড করে আপনার ইনকামের লেভেলের উপরে। কারণ আপনার মানে এরকম না যে আমার এটা তো এক্সাম্পশন, বাংলাদেশের টাকা নিয়ে আসছি, আমার টিনও আছে, তার মানে কি আমার ট্যাক্স রিটার্ন দেওয়া লাগবে না। না, আপনার ট্যাক্স রিটার্ন দেওয়া লাগবে, কিন্তু আপনার এটা যেহেতু এক্সাম্পশন ওই ইনকামের উপর আপনি ওই ট্যাক্স দিবেন না। বুঝছেন? জি তাহলে এটা ছিল আমাদের মোটামুটি মানে ট্যাক্স ডে দুটো এক্সেপশন। ভাই আপনার কি শীটটা পাওয়া যাবে না? এটা মানে শীটটা ব্যাপার হলো কি, এটা আমি সবসময় যে জিনিসটা সবাইকে সাজেস্ট করি এটা তো আমি আমার নিজের ভাষার মতো করে লিখে নিছি। হ্যাঁ, এই জিনিসটা আমি চাইলে দিয়ে দিতে পারবো, বাট আমি সবারই বলি ভাই কেউ যদি কোনো নোট বানায় সে তার নিজের মতো করে নোটটা বানায়, তার কাছে যেগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আসে। আমার সাজেশন থাকবে এই যে সেকশনগুলো আমি আপনাদেরকে পড়াইছি বা বুঝাইছি আপনারা নিজেরা গিয়ে এই সেকশনটা পড়েন, নিজেরা সেকশন গিয়ে একটা সামারি করে একটা খাতায় বানায় ফেলেন, একটু সময় নিবে বাট বানায় ফেলেন। একবার যদি এরকম একটা নোট আপনারা বানায় ফেলতে পারেন এটা লাইফ লং অ্যাসেট হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, তখন আপনি নিজেই এডুকেশন মানুষের দিতে পারবেন আর কি। হ্যাঁ, যার জন্য আমি শীট পছন্দ করি না, আপনার এটা আমি দিয়ে দিব না, কিন্তু আমি নেক্সট ক্লাসে দেখবেন যে কোনো শীটই নেই, নেক্সট ক্লাসে আমি আইনজীবী পড়াবো যতটুকু পারি আর কি। জাস্ট ডেফিনেশনের গুলো এনে নিয়ে আসছি সামারি করে যাতে আপনাদেরকে সহজে বোঝানো যায় আর কি, যে এটা যে অনেক কিছু যে নতুন কিছু তা না, বাট সেকশনটা কি মিন করতেছে যে জিনিসটা কি এই জিনিসটা এনে নিয়ে আসছে। এই জিনিসটা আপনারা চাইলে নিজেরা যদি ডেভেলপ করতে পারেন যে একটা সেকশন পড়ে জিনিসটা কি এটা আমি নিজের মতো লিখে নোট করে নিয়ে আসতে পারি, তাহলে মাশাআল্লাহ দিলে আপনি মানে দুনিয়ার যে কোনো আইন পড়ে আপনার ঘাবড়াবে না, যে কোনো আইন পড়ে আপনি নিজেই নিজের মতো সেলফ লার্নিং ক্যাপাসিটিটা গ্রো করে ফেলতে পারবেন। আচ্ছা, আমরা ট্যাক্স ডে এর আরেকটা এক্সেপশন আছে, ওটা হচ্ছে কি আমরা সবাই জানি যে ট্যাক্স ডে যদি আমাদের হলিডেতে পড়ে মানে বন্ধের দিন পড়ে তাহলে কি ইমিডিয়েট যে ওয়ার্কিং ডে হবে এই ওয়ার্কিং ডেটাই হবে তখন আমার ট্যাক্স ডে। সাপোজ আমরা বলছি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 30শে নভেম্বর হওয়ার কথা, হ্যাঁ 2024-এ, সাপোজ এই 30শে নভেম্বর আমার ফ্রাইডে পড়লো, তো ফ্রাইডেতে সরকারি অফিস বন্ধ, হ্যাঁ, তারপর শনিবারও সরকারি অফিস বন্ধ থাকে, তাহলে যে সানডে পড়বে নেক্সট ওই সানডেতে ওদিকে তার ট্যাক্স ডে। হ্যাঁ, এটা সবাই জানেন, ওটা নিয়ে এত আলোচনা করার কিছু না। বাট আপনারা নর্মালি জানছেন যে ট্যাক্স এর ক্ষেত্রে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কোম্পানির জন্য,
একটা হচ্ছে আদার দেন কোম্পানি। হ্যাঁ, তাহলে আপনি আদার দেন কোম্পানি কারা এটা আপনার যদি বুঝেন তাহলে গিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এখন মনে করেন সাপোজ যারা এই জিনিসটা খেয়াল করে না তারা এসে মনে করেন ট্যাক্স ডে ফান্ডের খুঁজে, ভাই ফান্ডের ট্যাক্স ডে কই বলা আছে, ভাই আমার একটা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আছে, হ্যাঁ তো রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের ট্যাক্স ডে কবে এটা খুঁজে আইসা। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যে কোম্পানি না, কোম্পানির সংজ্ঞায় পড়ে না, সে যে আদার দেন কোম্পানিতে পড়ে গেছে আর আদার দেন কোম্পানি সবার জন্য একটা ট্যাক্স দিয়ে দিছে, তো অনেকেই কনসেপচুয়ালি এগুলা মানে খেয়াল করে না, হয়তোবা সে কোন এক সময় পড়ছে বাট এটা মনে রাখতে চায় না, খেয়াল করে নাই, আর খালি মনে করেন মানে নিজে আইন না দেখে মানে জিজ্ঞাসা করে যে ভাই এটা কবে, তো কেউ বলে দিছে যে ফান্ডের ক্ষেত্রে ট্যাক্স দিয়ে হয়েছে গিয়া 30শে নভেম্বর। কেন ফান্ডের ক্ষেত্রে 30শে নভেম্বর এটা কই আছে এই জিনিসটা সে আর মানে স্টাডি করে নেয় নাই। তার মানে আপনি এই জিনিসটা একবার বুঝে যান, আপনার আইনটা জানেন, আইনটা কৌশল জানেন, আপনি হয়তো 30শে নভেম্বর এই সময়টা ভুলে যেতে পারেন যে এটা কি 30শে নভেম্বর না 30শে সেপ্টেম্বর না 30শে জানুয়ারি, ভুলে যান, কোন সমস্যা নাই। বাট এই জিনিসটা কোন জায়গায় আছে আইনের, কোন জায়গায় গেলে আপনি খুঁজে গেলে পাবেন, ওই জিনিসটা জানাই সবচেয়ে বড় কথা হয়েছে চ্যালেঞ্জ। আপনি ওই জিনিসটা জানলেন 30শে নভেম্বর আপনার কেউ যদি বলা লাগে, আপনি মনে নাই, ঠিক আছে এটা ট্যাক্স দিতে গেলে এরকম আদার দেন কোম্পানি বলা আছে, তাহলে আমি আমরা বইতে অ্যাভেলেবেল অনলাইনেও পাওয়া যায়, ওই সেকশন থেকে বাইর করে আপনি বলে দিতে পারবেন, যে সবসময় মুখস্থ করা লাগে এরকম না। জি ভাই। এই ডেফিনেশন গুলোর ভিতরে অনেক ডেফিনেশনই আছে, হ্যাঁ এগুলো জাস্ট নর্মাল যে ডেফিনেশন গুলো ছিল এগুলো আমি মানে একটু নিয়ে আসছি আর কি। তারপরে আমরা যখন আইনগুলো পড়বো, কোনো ডেফিনেশন যদি আমাদের পড়া লাগে বা বোঝা লাগে তখন করসপন্ডিং ডেফিনেশন গুলো আমরা দেখে নিব আর কি। এখন আসেন আরেকটা জিনিস ছিল যে আইনে দেখেন, আইনের ভিতরে কিন্তু অনেক সময় মানে দেখবেন যে এটা আমি এটা নিয়ে আসছি অত গুরুত্বপূর্ণ না, আইনে যদি কোনো জায়গায় ইয়ারের কথা বলা থাকে, হ্যাঁ অনেক দেখবেন যে প্রচুর ইয়ার শব্দটা আছে, আইনে ইয়ার বলতে সবসময় মনে করবেন এটা ফাইন্যান্সিয়াল ইয়ারকে বুঝাইছে। হ্যাঁ যদি কোনো বলে যে ডিউরিং দ্য ইয়ার এমুক করা লাগবে অমুক করা লাগবে, তার মানে আইনের আপনি আইন পড়তে গিয়ে যত জায়গায় ইয়ার শব্দটা পাবেন তার মানে এই ইয়ারটা কোন ইয়ার, এই ইয়ারটা বুঝাইছে আইনে সবসময় ফাইন্যান্সিয়াল ইয়ার। আর বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইয়ার কি জুলাই জুন। আর ফাইন্যান্সিয়াল ইয়ার যে জুলাই জুন এটা কিন্তু আবার এই জায়গায় বলা নাই, এটা আবার অন্য করসপন্ডিং আইনে বলা আছে, মনে হয় আপনার কি জানো জেনারেল কজ এক মনে একটা কোন জায়গায় আছে ওখানে মনে হয়তো বলা থাকতে পারে আর কি। তার মানে এগুলো ছিল ডেফিনেশনের মোটামুটি একটা ইয়া। আইন ছাড়া একটা জিনিস আজকে একটু দেখি, ওটা হচ্ছে আপনাদের আচ্ছা আইন নিয়ে তো কথা বললাম, আমরা বেসিক জিনিসটা বলে দেই। প্রত্যেকটা ম্যাক্সিমাম অ্যাক্টেরই কিন্তু অ্যাক্টের সাথে শিডিউল থাকে, শিডিউল গুলা কিন্তু অ্যাক্টেরই পার্ট। অনেকে আবার মানে এই জিনিসটা মানে অ্যাক্টের শিডিউল থাকে, মনে করেন অ্যাক্টের কি থাকে, অ্যাক্টের সেকশন থাকে বা অ্যাক্টের চ্যাপ্টার দিয়ে ভাগ করা থাকে, তাই না? তো ওগুলার ভিতরে শিডিউলও এরকম একটা পার্ট আর কি, হ্যাঁ ওই জায়গায় অনেক কিছু থাকে। তো আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এরও বেশ কয়েকটা শিডিউল আছে, হ্যাঁ এর মধ্যে সবগুলা শিডিউলে যে আপনাদের কাজে লাগে বা পরীক্ষা আসে এরকম না, কিছু কিছু শিডিউল আসে। মনে করেন সবচেয়ে ফার্স্ট শিডিউল হচ্ছে স্পেশাল রেট অ্যান্ড ইনভেস্টমেন্ট নিয়ে রিলেটেড, সেকেন্ড শিডিউল হচ্ছে অ্যাপ্রুভ ফান্ড, আমাদের রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, তারপর সুপারঅ্যানুয়েশন ফান্ড, হ্যাঁ বেনিভোলেন্ট ফান্ড, কি এই ফান্ডগুলো রিকগনিশন ক্রাইটেরিয়া গুলো আমাদের এই শিডিউলে সেকেন্ড শিডিউলে বলা আছে। থার্ড শিডিউল আমরা জানি ডেপ্রিসিয়েশন ডিপ্লিশন অ্যামর্টাইজেশন, আমরা যে ট্যাক্স ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করি ওগুলো বলা আছে, হ্যাঁ। ফোর্থ শিডিউলটা আবার ইন্স্যুরেন্স বিজনেসের জন্য প্রযোজ্য, এটা মানে খুবই পার্টিকুলার একটা ইয়া। ফিফথ শিডিউলটাও আপনার পার্টিকুলার একটা মিনারেল যারা খনিজ পদার্থ নিয়ে ডিল করে তাদের জন্য। তার মানে ফোর্থ এন্ড ফিফথ এগুলো নিয়ে আপনাদের এত টেনশন করা লাগবে না যে এটা পরীক্ষায় আসবে, এটা আপনার জানাই লাগবে, এটা নিয়ে পড়া লাগবে, এরকম কিছু না। আপনি যদি ইন্স্যুরেন্স বিজনেসে কাজ করেন অথবা আপনি যদি কোনো একটা অয়েল এন্ড গ্যাস কোম্পানি মিনারেল কোম্পানিতে কাজ করেন তখন এটা আপনার জানা লাগবে না, তো ম্যাক্সিমাম টাইম এটা জানা লাগে না আর কি। সিক্স শিডিউলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ সিক্স শিডিউলটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ এক্সিবিশন আছে, রিবেট আছে, তারপরে আপনার এই যে ডোনেশনের জন্য ক্রেডিট আছে। সিক্স শিডিউলটা ইম্পর্টেন্ট, থার্ড শিডিউলটা ইম্পর্টেন্ট ম্যাথ করার জন্য, ম্যাথ বোঝার জন্য। সেভেন শিডিউলটা আমরা দেখলাম যে সেভেন শিডিউলটা ইম্পর্টেন্ট কার জন্য, আমার ক্যাপিটাল গেইন ডিভিডেন্ড আর কি ওই যে শব্দকোষ অনলাইন গেমের যে বাজি টাজি ওদের জন্য আমি ট্যাক্স রেটটা সেভেন শিডিউলে পাবো। তার মানে সেভেন শিডিউলটা আমার শুধুমাত্র এই তিনটার জন্য দরকার। আর এইট শিডিউলটাও স্পেশাল প্রভিশন, ওটাও আলাদা স্পেসিফিক পার্টিকুলার সেক্টরের জন্য, ওটাও দরকার নাই। তার মানে আপনাদের জন্য এই যে আইনের শিডিউলগুলা যদি মনে করেন আপনার থার্ড শিডিউলটা কভার করতে পারেন ডিপ্রিসিয়েশন রেট গুলা,
তারপরে সিক্স শিডিউলটা কভার করতে পারেন, আর 7 শিডিউল অল্প জিনিস সহজেই কভার করা যায়। তাহলে আপনার মোটামুটি ম্যাথ রিলেটেড বা কোনো প্রবলেম বা আইনের মানে শিডিউল নিয়ে কোনোদিন ভয় করা দরকার নাই, শিডিউলে কি আছে কি নাই। হ্যাঁ, আর অ্যাপ্রুভ ফান্ড যেগুলা, এগুলো হচ্ছে আপনি অ্যাপ্রুভাল নিতে গেলে তার কি করা লাগে না করা লাগে, তার ডকুমেন্টেশন কি লাগবে না লাগবে, কি প্রসিডিউর এগুলো নিয়ে কোনো আসেন। যে যারা প্র্যাকটিক্যালি কোনো কিছু অ্যাপ্রুভ করতে যাবেন তখন এটা ফলো করে তার এগুলো করা লাগবে আর কি। তার মানে অ্যাপ্রুভাল প্রসিডিউর নিয়ে আপনার মানে আইসিবিতে ম্যাথ আসবে, অঙ্ক আসবে, এরকম কিছু থাকবে না। বাট অ্যাপ্রুভ ফান্ড হইলে কি কি বেনিফিট পাওয়া যায় এগুলো আপনার সেকশনে, কোন সেকশনে কি আছে না আছে ওগুলো আপনার জানা লাগবে। বাট অ্যাপ্রুভাল প্রসিডিউর কি এটা নিয়ে আপনার টেনশন করা লাগবে। আপনার এই জায়গায় জানা যতটুকু সেকেন্ড শিডিউলে জানা দরকার হচ্ছে এই অ্যাপ্রুভাল ফান্ড গুলা কি কি, এই ফান্ডের নামগুলা জানলেন, কোন পার্টে কোনটা আছে ওটা জানলেই হইলো আর কি। আর সব এই থার্ড শিডিউলটা, সিক্স শিডিউল, 7 শিডিউল অল্প জিনিস। তার মানে আলটিমেটলি বড় পোর্শন হচ্ছে গিয়া থার্ড শিডিউল আর 6 শিডিউল, এই দুটো ভালো করে জানলেই মোটামুটি আপনার শিডিউল কভার হয়ে যায়। তো আমরা ইনশাল্লাহ যখন আস্তে আস্তে পড়বো তখন রিলেটেড যে কোনো কিছু থাকে ওগুলো আমরা দেখে নিবো আর কি। এখন আসেন, একটা টার্ম আছে আমাদের ইনকাম ট্যাক্স, আমরা অনেকেই শুনি বুঝি। হ্যাঁ, আমাদের একটা টার্ম আছে, এটা হচ্ছে ট্যাক্স ডিভিডেন্ড। হ্যাঁ, এটারে আপনি যদি বাংলায় চেয়েছে কর আরবিতে ডিভিডেন্ড, এটা আমাদের সেকশন 228 বলা আছে। ট্যাক্স ডিভিডেন্ড বলতে কি বোঝায়? ট্যাক্স ডিভিডেন্ড বলতে আইনে যেটা বলছে যে ট্যাক্স ডিভিডেন্ড ওই ডিভিডেন্ডটাই বোঝায়, হ্যাঁ, যে ডিভিডেন্ডের উপরে এই আইনের মানে এই আইন বলতে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এই আইন অনুযায়ী এই ডিভিডেন্ডের উপরে অলরেডি ট্যাক্স দেওয়া আছে। মানে কেউ না কেউ এটা ট্যাক্সড হয়েছে, ডিভিডেন্ডটা এই আইনের আন্ডারে কোনো একটা পর্যায়ে ট্যাক্সড হয়েছে। হ্যাঁ, তার মানে ওটার ট্যাক্স, তার মানে আমরা আইনে দেখবো যে ডিভিডেন্ডের সংজ্ঞা দেওয়া আছে। হ্যাঁ, তো ডিভিডেন্ডের সংজ্ঞায় যে ডিভিডেন্ড গুলো আমার কোন একটা আইনের প্রভিশনের আন্ডারে ট্যাক্স হয়েছে ওটা হচ্ছে কি আপনার ট্যাক্স ডিভিডেন্ড। এটা হচ্ছে ট্যাক্স ডিভিডেন্ডের সংজ্ঞা। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাই, চলেন একটা এক্সাম্পল দেই। এ বি সি একটা কোম্পানি, তো স্বাভাবিকভাবে এটা যেহেতু কোম্পানি, কোম্পানির মালিক হয় কারা? শেয়ার হোল্ডাররা হয়। তাহলে ধরেন মালিক আবার এক্স ওয়াই জেড, সে হচ্ছে 50% মালিক। হ্যাঁ, আর দুজন ইন্ডিভিজুয়াল আছে, একজন হচ্ছে আর আর একজন হচ্ছে এস, এরা দুজন মনে করেন 25% করে মালিক। এখন এবিসি কোম্পানি সে বিজনেস করছে, লাভ করছে, লাভ করে সে নেট প্রফিটে 100 টাকা হয়েছে, 100 টাকা থেকে সে 100 টাকাই ডিভিডেন্ড আকারে যদি ঘোষণা করে, মানে 100 টাকায় সে তার শেয়ার হোল্ডার কাছে মানে বন্টন করে দিবে, তাহলে আমার এক্স ওয়াই জেড 50 টাকা তার শেয়ার, আর বাকি দুজনের 25 করে। হ্যাঁ, এখন এবিসি কোম্পানি সে তার, আমরা জানি যে আমাদের ইনকাম ট্যাক্স একটা প্রভিশন থাকে যে উইথহোল্ডিং ট্যাক্সের একটা মেকানিজম আছে। তো এবিসি কোম্পানিরে 117 নম্বর সেকশনে বলছে, ভাই তুমি যে যখন ডিভিডেন্ড দিবা তোমার রেসপন্সিবিলিটি হইছে ডিভিডেন্ড যাদেরকে দিচ্ছ তাদের কাছ থেকে তুমি সোর্সে টিডিএস করে রাখবা, তাই না? তাহলে আমাদের সেকশন 117-তে কি বলছে চলেন আমরা দেখি। ভাই আমাদের কি পুরো সেকশন গুলো কি পড়তে হবে? সব সেকশন? না না, সকল সেকশন না, রিলেটেড যেটা যে সময় আসবে আর কি। হ্যাঁ, আমাদের ম্যাথ কত মার্কসের থাকবে ভাই এদিকে? জি, মানে ম্যাথ কত মার্কসের থাকে আইসিবির? হ্যাঁ, আইসিবির মার্ক ডিস্ট্রিবিউশন তো মানে এক্স্যাক্টলি ম্যাথ কত মার্কে আসে ওটা তো মানে কোনো সময় ফিক্স থাকে না। মনে হয় 60-40 মনে করে ফেলছে। হ্যাঁ, সিলেবাসটা নতুন সিলেবাসটা একটু দেখেন, 60-40 আর কি। ইনকাম 6 থেকে 60% আছে, আর না এমনকি 50-50 করে ফেলছে না, আমি ঠিক জানি না। আচ্ছা, আপনার একটু দেখতে, আমি নেক্সট ক্লাসে এটা কনফার্ম করবো না আপনাদের। আপনারা একটা খেয়াল একটা জিনিস দেখেন, আপনাদের কিন্তু আইসিবি প্রত্যেকটা বইয়েরই কিন্তু একটা সিলেবাস দেওয়া আছে। সিলেবাস দেওয়া আছে এবং টপিকস অনুযায়ী কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন করা থাকে। হ্যাঁ, প্রত্যেকটা বইয়ের প্রথমেই থাকে। আপনারা বই আইটির বইটা খুললেই প্রথমে এটা পেয়ে যাবেন, তখন আপনি কোন টপিক না করে ওগুলো কিন্তু ওখানে বলা থাকে আর কি। হ্যাঁ, আর ফিক্স থাকলেও সবসময় ফিক্স থাকে না, 10 মার্ক 5 মার্ক এদিক ওদিক হয় আর কি। আচ্ছা, 117 অনুযায়ী বলছে যে কোন একজন ব্যক্তি, আমি প্যারাফ্রেজিং করতেছি, আপনি যদি কোম্পানি যদি শেয়ার ডিভিডেন্ড দেয় তাহলে তার শেয়ার হোল্ডারের ভিতরে যারা কোম্পানি
তাদের জন্য বলছে যে কোম্পানির জন্য প্রযোজ্য হারে সে টিডিএস করবে। হ্যাঁ, মানে কোম্পানির যে ডিভিডেন্ডের যে রেট আছে ওই রেটই সে ডিভিডেন্ড টিডিএস করবে। আর শেয়ার হোল্ডার যদি কোম্পানি ব্যতীত, মানে কোম্পানি ছাড়া, তার মানে কোম্পানি ব্যতীত বলতে ওই আমাদের পার্সনের সংখ্যায় যারা আছে ওই সংখ্যায় কোম্পানি ছাড়া যারা ছিল তাদেরকে বুঝাইতেছে আর কি। ওরা ব্যতীত যারা থাকবে তাদের জন্য বলছে, এটা কিন্তু রেসিডেন্টের জন্য, হ্যাঁ, নিবাসী করদাতার জন্য। অনিবেশীদের জন্য কিন্তু আলাদা সেকশন। আমরা ধরে নিয়েছি যে শেয়ার হোল্ডার যারা আছে সবাই বাংলাদেশে রেসিডেন্ট এসএসসি, তো ওদের জন্য বলছে 10% যদি টিন থাকে, আর যদি টিন না থাকে তাহলে সিগা 15%। আর নিচে আর একটা জিনিস বলছে যে আমাদের শিডিউল পার্টের ধারা 32-এ বলছে যে এই ডিভিডেন্ডের ভিতরে কেউ যদি কর আরোপিত লভ্যাংশ কোনো কোম্পানি রিসিভ করে সেলে ওটার জন্য টিডিএস করা লাগবে না, কারণ আমাদের এই ট্যাক্স ডিভিডেন্ড নিয়ে প্যারা এই শিডিউল পার্ট এর প্যারা 32-এ একটা এক্সাম্পশন দেওয়া আছে। শিডিউল পার্ট এর প্যারা 32-এর এই এক্সাম্পশনটা দেওয়া আছে। এই এক্সাম্পশনটা কি বলছে যে কোনো আমরা তো শেয়ার হোল্ডার দেখলাম, তাই না? এই শেয়ার হোল্ডারের ভিতরে কেউ যদি কোম্পানি থাকে এবং এই কোম্পানিটা যদি কোনো ট্যাক্স ডিভিডেন্ড রিসিভ করে, তাহলে ওই কোম্পানির হ্যান্ডে, হ্যাঁ, তার ওই ট্যাক্স ডিভিডেন্ডটা কি, যেহেতু এটা এক্সাম্পশনের সেকশন, তার এটা এক্সাম্পটেড ইনকাম হবে। তাহলে আমাদের এটা দেখতে হবে যে এটা ট্যাক্স ডিভিডেন্ড পাইছে কিনা। হ্যাঁ, এটা পরে দেখবো, আগে ট্যাক্স ডিভিডেন্ডটা বুঝি। তার মানে সে যখন আসে না, একটা জিনিসটা আমাকে বলেন, তার মানে আমরা এই রেটটা কই পাবো, যে কোম্পানির জন্য প্রযোজ্য রেট, এটা আমি কই পাবো? এনে তো রেটের কথা বলে না কোম্পানির ক্ষেত্রে। এই যে কোম্পানি ব্যতীত যারা আছে তাদের জন্য বলছে 10%, আর হচ্ছে গিয়ে অন্য জনের জন্য বলছে 15%। এখন আমার কথা হলো, এনে বলছে কোম্পানির ক্ষেত্রে ডিরেকশনের জন্য বলছে তা হইলে কোম্পানির উপর প্রযোজ্য হারে। তাহলে এই কোম্পানির উপর প্রযোজ্য হারটা আমি পাবো কই? আমরা কিন্তু কিছুক্ষণ আগেই পড়ছিলাম ফাইন্যান্স অ্যাক্টে পাবো না, আমরা সেকশন 18-তে কি পড়ছিলাম, যে ডিভিডেন্ডের, ক্যাপিটাল গেইনের, আর হইছে গিয়া ওই যে শব্দ, ওই যে অনলাইন গেমের জন্য ট্যাক্স রেট কই বলা আছে? শিডিউলে বলা আছে, সেভেন শিডিউল। সপ্তম তো ছিল, বলা ছিল না? 7 শিডিউলে বলা ছিল। এই 7 শিডিউলে কি রেট ছিল আমাদের? ক্যাপিটাল গেইনের রেট ছিল, ডিভিডেন্ডের রেট ছিল, আর ওই যে অনলাইন গেম যেটা, এটা রেট ছিল। তার মানে কোম্পানির জন্য বলছে যে কোম্পানির প্রযোজ্য রেট, তার মানে ডিভিডেন্ডের রেট তো বলা আছে আমার 7ম শিডিউলে। তাহলে আমার 7ম শিডিউল দেখতে হবে। আমার কাছে শিডিউলটা কি এনে আছে? আচ্ছা, হ্যাঁ, এটাই শিডিউল দেওয়া আছে। মানে এটা আপডেট কিনা, আশা করি আপডেট হওয়ার কথা। 7ম তফসিল বের করতে হবে তাহলে, দাঁড়ান। তৃতীয় তফসিল, এটা 3rd শিডিউল, ডিপ্রিসিয়েশন। পঞ্চম, ষষ্ঠ, দাম অনেক পরে, ষষ্ঠই চলতেছে। এই যে 7ম তফসিলে দেখছেন, 7ম তফসিলে এই বলছে কি, মূলধনের আয়ের হিসাবের জন্য নিচের রেট গুলো বলা আছে। আর ডিভিডেন্ডের জন্য বলা আছে কি, যে 2-81-তে যে ডিভিডেন্ডের সংজ্ঞা দেওয়া আছে, এরূপ কারো যদি আয় থাকে তাদের জন্য এই জায়গায় বলা আছে। তাহলে কোম্পানির জন্য ডিভিডেন্ড রেট কত? 20%। দেখতেছেন স্ক্রিন?
আমার স্ক্রিন দেখতেছেন পারতেছেন? জি ভাই দেখা যায়। তার মানে কোম্পানির জন্য ডিভিডেন্ড রেট হচ্ছে গিয়া 20%। তার মানে কোনো একটা কোম্পানির তার যদি ডিভিডেন্ড ইনকাম থাকে তাহলে ডিভিডেন্ড ইনকামের উপরে ট্যাক্স রেট কত? 20%। হ্যাঁ, আর ওই সিমিলার রেটেই তার টিডিএস হবে। আর কোম্পানি ব্যতীত অন্যদের ক্ষেত্রে বলছে যে ওটার জন্য রেট হচ্ছে গিয়ে কি, যে ওটার জন্য স্পেসিফিক রেট না, ওটা তোমার টোটাল ইনকামে যোগ হবে। টোটাল ইনকামের উপরে তোমার যে মেইন যে ট্যাক্স রেট, ওই ট্যাক্স রেট দিয়ে তুমি ট্যাক্স দিবা। কারণ আসেন আমরা একটা এক্সাম্পলে যাই। তার মানে আমরা এই জায়গায় বলছিলাম, তার মানে আমাদের রেটটা কি বললো? 20% হয়ে গেল। কোম্পানির ক্ষেত্রে রেটটা 20%। আমাদের কোম্পানির ক্ষেত্রে দেখেন, এটা অনেক কনফিউশন করে ফেলে। আমাদের এটা কিন্তু সত্রতে যে রেটটা বলা আছে এটা হওয়ার কথা ছিল টিডিএস রেট। আমাদের টিডিএস রেটটা বলে দিছে যে ডিভিডেন্ডের উপরে যেই রেটের ট্যাক্স হবে ওই রেটটাই টিডিএস রেট। তার মানে আমার ডিভিডেন্ড ইনকাম যদি 100 টাকা থাকে, এটার উপরে যে ট্যাক্স রেট হচ্ছে আমার কোম্পানির জন্য 20%, তাই না? এই 20%টা আমি ট্যাক্স দিব। আর মানে ওই 20%ই আমার কাছে সোর্সের ট্যাক্স কেটে রাখছে। তার মানে দুইটা সমানই, একই জিনিস হয়ে গেল। তার মানে আমার যা কাটছে তাই আমি ট্যাক্স, আর অন্যান্যদের জন্য 10 আর 15। এখন আসেন আমরা যে এক্সাম্পলটাই ছিলাম, যে কই যেন কোম্পানির শেয়ার, এটা দাঁড়ান, এই যে সে তো 50 টাকা পাওয়ার কথা তার কাছ থেকে, তাই না? 50% মালিকে, তাহলে 50% মালিকে যেহেতু 50 টাকা পাওয়ার কথা তার কাছ থেকে, তো এই এবিসি কোম্পানি তার যখন পেমেন্ট করবে এই 50 টাকা, সে কি করবে? এটার উপরে 20% ট্যাক্স কাটবে টিডিএস। তাহলে কত আসে? 10 টাকা। তাহলে 50 টাকা থেকে 10 টাকা মাইনাস করে তার ডিভিডেন্ড ওয়ারেন্ট ইস্যু করবে কত? 40 টাকা। তাহলে XYZ এই 40 টাকা সে কি ডিভিডেন্ড হিসেবে ক্যাশে রিসিভ করছে, তাই না? কিন্তু XYZ এ ওই পার্টিকুলার ইনকাম ইয়ারে তার ডিভিডেন্ড ইনকাম কত? তার ডিভিডেন্ড ইনকাম কিন্তু 50 টাকাই, কিন্তু সে ক্যাশে পাইছে 40 টাকা, আর 10 টাকা সে কি পাবে? টিডিএস সার্টিফিকেট তার কাছ থেকে পাবে, তাই না? জি হ্যাঁ, এন্ড XYZ এই যে সে যে ডিভিডেন্ডটা পাইছে, তাই না? এই ডিভিডেন্ডটা কি? এই ডিভিডেন্ডের উপর অলরেডি তার ট্যাক্স দেওয়া হয়ে গেছে, তাই না? তার মানে এই ডিভিডেন্ডটা অলরেডি তার উপর ট্যাক্স দেওয়া হয়ে গেছে। এরকম এই 50 টাকা, এই যে কই জানো এই 40 টাকা যেটা পাইছে এটার কিন্তু 10 টাকা ট্যাক্স দেওয়া হয়েছে। এই 40 টাকারে বলতেছে ট্যাক্স ডিভিডেন্ড। এই 40 টাকা আইন অনুযায়ী, কারণ এটার উপর অলরেডি ট্যাক্স দেওয়া হয়েছে, এই 40 টাকা ট্যাক্স ডিভিডেন্ড। এখন যে এক্সাম্পশনটা দেওয়া ছিল যে 32 XYZ যখন, এটা তো তার ট্যাক্স ডিভিডেন্ড, তার শেয়ার ডিভিডেন্ড ইনকাম সোর্সে তার ট্যাক্স ডিভিডেন্ড হয়েছে। আমাদের বলছে যদি ট্যাক্স ডিভিডেন্ড কেউ যদি মানে কোন কোম্পানি যদি রিসিভ করে, সে কিন্তু এখনো মানে তার হ্যান্ডেলটা ট্যাক্স ডিভিডেন্ড হয়েছে। মানে সে যখন এটা ডিস্ট্রিবিউশন করব, তারও তো শেয়ার হোল্ডার থাকতে পারে। সাপোজ ধরেন তার শেয়ার হোল্ডার হচ্ছে গিয়া আর কে একটা কোম্পানি, তার 100% তার শেয়ার হোল্ডার। XYZ এই 40 টাকা ডিস্ট্রিবিউশন করে দিবে ডিভিডেন্ড আকারে। মানে XYZ এই আর কে যে কোম্পানি, সে তো 40 টাকা তার কাছ থেকে পাচ্ছে ডিভিডেন্ড আকারে। XYZ তো এই 40 টাকার উপর অলরেডি 10% ট্যাক্স দিয়ে দিছে, তাই না? তার মানে কি এই যে আর কে এই 40 টাকা তার কাছ থেকে পাবে, এটা কিন্তু আইন অনুযায়ী এটা বলতেছে কি আমার ট্যাক্স ডিভিডেন্ড। যেহেতু ট্যাক্স ডিভিডেন্ড কোনো একটা কোম্পানি পাইলে এটা এক্সাম্পশন, তাহলে আর এই কোম্পানিটা আর কে কোম্পানিটা এটার উপরে কোনো ট্যাক্স দিবে না, কারণ এটা অলরেডি ট্যাক্স তার সোর্স হয়ে গেছে। আচ্ছা ভাই, আমরা মানে আইসিইউ ম্যানুয়ালটাই পড়বো পিএল এ মানে ট্যাক্সের জন্য? আপনি ম্যানুয়ালের ব্যাপার হলে কি ম্যানুয়াল পড়েন, ম্যানুয়ালে কিন্তু সেকশন গুলো রেফার করছে আর কি। হ্যাঁ, আপনার ম্যানুয়ালে যে ম্যাথ গুলো আছে, হ্যাঁ ম্যান্ডেটরি ম্যাথ গুলো আপনার প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, আর ম্যানুয়ালের তো আইসিবির ম্যানুয়ালটাই তো পুরো আইটিএ যেটা ছিল ওটাই তো নিয়ে আসছে এখানে, তাই না? তার মানে আমি মনে করি যে আপনি ম্যানুয়ালের ম্যাথ গুলো প্র্যাকটিস করেন বা ম্যানুয়ালের কথাবার্তা পড়েন, বাট যদি রিলেটেড সেকশনটা আইটিএর থেকে পড়ে ফেলেন, তাহলে সেকশনের অনেক কিছু আপনারা ভালোভাবে বুঝে পড়তে পারবেন আর কি। মানে আমরা কি কোনো মানে বই কিনতে হবে নাকি স্পেসিফিক? কোন বইটা কিনবো একটু বললে ভালো। বই আপনি তো মানে আপনি তো ম্যানুয়াল দেন অনলাইনেই পাওয়া যায়, আইসিবির অনলাইনে ম্যানুয়াল দেওয়া আছে। হ্যাঁ, আপনি চাইলে এটা হার্ড কপি রাখতে পারেন। আর আপনার আইটিএ নিয়ে একটা যে কোনো একটা বাজার থেকে, মানে আইটিএ তো আপনি চাইলে লেটেস্ট আইটিএটা যদি পারেন কারো, মানে যেমন এই সাইডে আছে অলরেডি দেওয়া, হ্যাঁ এই সাইডে থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এটা তো গভর্নমেন্ট একদম আপডেটেড সাইট। হ্যাঁ,
এই সেট থেকে আপডেটেড নিয়ে আপনি প্রিন্ট দিয়ে রাখতে পারেন, অথবা বাজারে যে আইটিএ বই পাওয়া যায় মার্কেটে, কারো একজনের বই কিনেও নিতে পারেন পড়ার জন্য। আর ম্যানুয়াল আর ইনকাম ট্যাক্স অ্যাক্ট, হ্যাঁ, বা ইনকাম ট্যাক্স অ্যাক্টের জন্য ভ্যাট অ্যাক্ট হলে ভ্যাটের বই, মেন অ্যাক্টের বই, হ্যাঁ। কারণ মেন অ্যাক্টে মানে আপনি যদি ম্যানুয়াল পড়েন, ঠিক আছে, ম্যানুয়ালে অনেক কিছুই থাকে, আছে, আবার অনেক কিছুই ম্যানুয়ালে নাই, অনেক সব সেকশন তো আর ম্যানুয়ালে নিয়ে আসে নাই, কিন্তু আপনার সিলেবাস তো ফুল আইন, তাই না? তো ফুল আইনটা হাতে রাখা, ফুল আইনটা পড়া, ফুল আইনটা উল্টানো, ফুল আইনটার সাথে পরিচিত হওয়া, আমি মনে করি ওটাই ভালো আর কি। আচ্ছা, ট্যাক্স ডিভিডেন্ড নিয়ে জিনিসটা বলছি, আমার মনে হয় আপনারা বুঝছেন কিনা, কতটুকু বুঝছেন কিছু তো বললেন না। ভাই তেমন বুঝি জি না, তেমন কি ইয়ে না, একটু পড়তে হবে, এটাই হলো বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন এবিসি একটা কোম্পানি, হ্যাঁ, তার ইন্ডিয়াতে একটা সাবসিডিয়ারি আছে, হ্যাঁ, XYZ। ইন্ডিয়ার কোম্পানিটা সেও মনে করেন 50% মালিক, তাহলে 100 টাকা ডিভিডেন্ড দিছে, সে তাহলে ডিভিডেন্ড পায় কত? 50 টাকা। ইন্ডিয়ান কোম্পানিটা ইন্ডিয়ান ট্যাক্স অনুযায়ী 10 টাকা ট্যাক্স কাটছে, কাইটা 40 টাকা তারে বাংলাদেশে রেমিটেন্স করছে, হ্যাঁ। এখন এবিসি কোম্পানি এই যে 40 টাকা রিসিভ করলো ডিভিডেন্ড ইনকাম, এইটারে কি আমি ট্যাক্স ডিভিডেন্ড বলবো আইনের সংজ্ঞা অনুযায়ী? মানে আমি যদি এবিসি কোম্পানি যখন ডিস্ট্রিবিউশন করবে, তখন এইটারে কি ট্যাক্স ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন করতে পারবে না? কারণ সেটা ট্যাক্স কেটেই রাখছে, আমি আবার কেন এটার উপর ট্যাক্স দেব? আমি ট্যাক্স দেওয়ার কথা বলি না, এটা যে আমরা যে ট্যাক্স ডিভিডেন্ডের সংজ্ঞাটা পড়ছি, হ্যাঁ, এটাকে আমি ট্যাক্স ডিভিডেন্ড বলতে পারবো কিনা? হ্যাঁ, এটা তো ট্যাক্স ডিভিডেন্ড বলতে। কেন? এই যে এই জায়গায় ট্যাক্স কাটছে দেখা, হ্যাঁ, কিন্তু আমাদের সংজ্ঞায় কি বলছে? আমাদের সংজ্ঞায় বলছে যে কোনো একটা ডিভিডেন্ড ইনকামের উপরে যদি আইটি এর মানে এই আইন বলতে আইটিএ বলছে আর কি, আইটি এর অনুযায়ী ট্যাক্স দেওয়া হয়। তাহলে এবিসি কোম্পানি এই যে 10 টাকা যে সে ইন্ডিয়াতে ট্যাক্স দিছে, হ্যাঁ, এটা তো ইন্ডিয়ান অ্যাক্ট অনুযায়ী দিছে, ইন্ডিয়ান অ্যাক্ট, তাই না? সে তো এটার উপরে আনা সোর্সে কোনো ট্যাক্সই দেয় নাই, বরং সে ওই জায়গায় ট্যাক্স দিয়ে আসছে, এই জায়গায় ডিটি অনুযায়ী হয়তো রিবেটও পাইতে পারে। তার মানে এই ডিভিডেন্ডের উপরে তো তার কোনো ট্যাক্স দেওয়া হয় না। তার মানে এই এবিসি কখন যখন তার শেয়ার হোল্ডার কোনো কোম্পানির কাছে এটা ডিস্ট্রিবিউশন করবে এই ডিভিডেন্ডের পোর্শনটা, তখন কিন্তু এটা ট্যাক্স ডিভিডেন্ড হবে না। এবং ট্যাক্স ডিভিডেন্ড না হওয়ার কারণে এই এবিসি শেয়ার হোল্ডার কেউ যদি কোম্পানি থাকে, তখন আমাদের প্যারা 32-এ যে এক্সাম্পশনটা ছিল সেই এক্সাম্পশনটা পাবে না। আরেকটা এক্সাম্পল দিই। মনে করেন এবিসি কোম্পানি সে এবার ইনভেস্টমেন্ট বাংলাদেশই করছে, হ্যাঁ, কিন্তু যে কোম্পানিটা ইনভেস্টমেন্ট করছে, সাপোজ ধরেন ওই কোম্পানির ডিভিডেন্ড ইনকামটা তার হ্যান্ডে এক্সাম্পটেড। এবিসি কোম্পানি সে একটা এই কোম্পানির উপরে ইনকাম করছে, বাট সে যে ডিভিডেন্ড মনে করেন 50 টাকাই পাইলো, কিন্তু 50 টাকা পুরোটাই কোন একটা কারণে এবিসি এর উপরে মনে করেন এক্সাম্পশন দিয়ে দিছে সরকার একটা এসআরউতে, পুরোটাই এটার উপর। তখন এবিসি জন সে এই 50 টাকা ডিভিডেন্ড ইনকাম সে আলাদাভাবে তার শেয়ার হোল্ডার ডিস্ট্রিবিউশন করে, তার শেয়ার হোল্ডার ভিতরে কোনো কোম্পানি থাকে, তাহলে এই যে 50 টাকা এটা কি ট্যাক্স ডিভিডেন্ড হবে? এই ট্যাক্স ডিভিডেন্ডটা হ্যাঁ, ট্যাক্স ডিভিডেন্ড হবে হবে মনে হবে না। কারণ কি? আমরা বলছি আইটি এর অনুযায়ী ট্যাক্স দিতে হইব, এটা তো এক্সামটেডই। আমি বললাম না এটা এক্সামটেড, তাহলে এক্সামটেড এর উপরে তো সে ট্যাক্স দেয়ই নাই। তো সেই ডিভিডেন্ড যখন ডিস্ট্রিবিউশন করবে কারো কাছে, যে রিসিভ করবে তার হ্যান্ডে ওই ডিভিডেন্ডের আগে ট্যাক্স হয় নাই, তাই না? এবিসি তো ট্যাক্স দেয়, এটা এক্সামটেডই, তাই না? তাহলে সুতরাং সি তখন আর ট্যাক্স ডিভিডেন্ড হিসেবে এটা যে এক্সামশনটা ছিল ওই এক্সামশনটা সে ক্লেম করতে পারবে না। কারণ আমরা জানি যে 32-এ বলছে যে কোনো কোম্পানি সে যদি ট্যাক্স ডিভিডেন্ড রিসিভ করে তাহলে ওটার উপর ট্যাক্স দেওয়া লাগবে না। এই ক্ষেত্রে একটা কন্ডিশন ছিল যে এবিসি কোম্পানি তো সে কি করলো, সে ডিভিডেন্ড ইনকাম সে তার ছিল, এই ডিভিডেন্ড ইনকামটা সে ডিস্ট্রিবিউশন করতেছে তার শেয়ার হোল্ডারের কাছে। যে কন্ডিশনটা দিচ্ছে 32, এটা বলছে যে এবিসি কোম্পানির জন্য যে ডিভিডেন্ড ইনকাম ছিল 40 টাকা, এর জন্য তার সেপারেট বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। হ্যাঁ, সে যদি সেপারেট বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করে এবং এই প্রথম এক্সাম্পলে 50 টাকা ছিল, 10 টাকা কাইটা তারে 40 টাকা দিছে,
এই 40 টাকা যেমন তার এই এবিসি শেয়ার হোল্ডারের ভিতরে আমরা বললাম যে আর কে ছিল, আর কে একটা কোম্পানি, তখন এই 40 টাকায় মনে করেন আর কে 20 টাকা পাইলো। এই 20 টাকা কিন্তু আর কে হ্যান্ডে যেহেতু এটা ট্যাক্স ডিভিডেন্ড, এই 20 টাকা 32 অনুযায়ী এক্সাম্পটেড হবে, সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট এবিসি কিপ সেপারেট বুকস অফ অ্যাকাউন্ট। এই যে ডিভিডেন্ড ইনকামের জন্য যদি সেপারেট বুকস অফ অ্যাকাউন্ট না থাকে তাহলে আবার কিন্তু তার হ্যান্ডে এই আর্কের হ্যান্ডে এটা এক্সাম্পশন বাদ হয়ে যাবে। সাপোজ মনে করেন এবিসি কোম্পানি সে ডিভিডেন্ড ইনকাম হচ্ছে 40 টাকা, তার বিজনেস ইনকাম আছে 100 টাকা, তাহলে 140 টাকা তার নেট প্রফিট ছিল, মানে 140 টাকা সে ডিস্ট্রিবিউশন করতেছে এন্ড সে হচ্ছে 50% মালিক। তাহলে সে এই ডিভিডেন্ডের থেকে 140 টাকা সে পাচ্ছে কত, 50% 70 টাকা, তাই না? এই 70 টাকা যদি আমি ভাগ করি, তার মানে তার নর্মাল বিজনেসের 50 টাকা পাচ্ছে আর তার ডিভিডেন্ড ইনকাম থেকে 20 টাকা পাচ্ছে, তাহলে তার 70 টাকা সে ডিভিডেন্ড হিসেবে পাচ্ছে। এর মধ্যে শুধুমাত্র এই 20 টাকাই কিন্তু ট্যাক্স ডিভিডেন্ড, আর এই 70 টাকা কিন্তু শুধু ডিভিডেন্ড। তার মানে সে এই আরকে কোম্পানি যদি এক্সাম্পশন পায় তাহলে শুধুমাত্র এই 20 টাকা যেটা আছে এই 20 টাকার উপরেই পাবে, এটাই ট্যাক্স ডিভিডেন্ড। বুঝছেন? জি আচ্ছা, বুঝলে ভালোই। হ্যাঁ, তাহলে ট্যাক্স ডিভিডেন্ডের এটাই ছিল। আপনারা যে করসপন্ডিং যেই সেকশন গুলো আছে ওগুলা আপনারা দেখে নিয়েন আর কি। আর একটা জিনিস ছিল 117তে যে টিডিএসটা করে এটা আমাদের মিনিমাম ট্যাক্সে পড়ে। হ্যাঁ, আর যে জিনিসটা বলছি আমি, জিনিসটা অনেকে কনফিউশন করে ফেলে, ওটা হচ্ছে কি আপনার ওখানে এবিসি কোম্পানি তার তার ডিভিডেন্ড ইনকাম ছিল 50 টাকা, হ্যাঁ, সে ক্যাশে পাইছে 40 টাকা, তাই না? তাহলে 50 টাকা সে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসেবে দেখাবে যে তার 50 টাকাই তার ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এর মধ্যে সে ট্যাক্স আসে কত, 20% রেটে তার ট্যাক্স আসলে আসে হয়েছে কত, 10%, তাই না? ডিভিডেন্ডের উপর ট্যাক্স। তো এই 10%, এই 10 টাকা তো অলরেডি তার কি সোর্সে কেটে রাখছে, তার মানে এটা সে টিডিএস হিসেবে অ্যাডজাস্ট করে ফেললো। তাহলে তার নেট লায়াবিলিটি কি, রিটার্নের সময় তার আর ট্রেজারি চালানে নতুন করে ট্যাক্স জমা দেওয়া লাগলো না। হ্যাঁ, তাহলে আজকে আমরা যতটুকু পড়ছি ওটা আপনারা বাসায় দেখেন। আর কারো কিছু কিছু বলার আছে, কিছু বলবেন? শেষ করে দিব ক্লাসটা আর কি আজকের মতো। ভাই তাহলে আমরা প্রথমে একটা আইটি একটা বই কিনবো, মানে আপডেটেড, আর হ্যাঁ ম্যানুয়াল তো আছেই আমাদের অলরেডি, হ্যাঁ, মানে আমি হার্ড মানে কপি আপনি, হ্যাঁ, ব্যাপার হলো ভাই আপনি মানে আমরা সিএ প্রফেশনাল ডিগ্রি নিতেছি, আপনি আইন, আপনার পরীক্ষা তো হবে আইনের উপরে, ট্যাক্সের উপরে, ইনকাম ট্যাক্স অ্যাক্টের উপরে, মানে বাই ডিফল্ট আমাদের প্রত্যেকটা স্টুডেন্টেরই এই আপডেটেড ইনকাম ট্যাক্স একটা থাকা দরকার। হ্যাঁ, আর আপনার বই হলে আপনার যেহেতু প্রিপারেশন নিচ্ছেন, পরীক্ষা দিবেন, আইনগুলো সেকশন গুলো পড়ে ফেললে নিজের মতো আমি বুঝাই দিচ্ছি, আপনার নিজেরা নোট করে ফেলে খুব ভালো ওই সেকশনের উপর আপনার দক্ষতা চলে আসবে। আর ওই সেকশন গুলোই হুবহুব ইংরেজিতে ট্রান্সলেশন করে আপনার ম্যানুয়ালে দিয়ে দিছে, আর হয়তো কিছু কিছু জায়গায় হালকা পাতলা ব্যাখ্যা দিয়ে থাকে। ম্যানুয়ালটা গ্রোথ করবেন, ম্যানুয়ালের একটা সেকশন না পড়া আপনি এটা আইটিউতে পড়েন, আইটিতে পড়ে তখন গিয়ে ম্যানুয়াল ইংরেজিটা দেখেন, তাহলে আপনি অরিজিনাল সেকশনটা কি আছে তখন ওটা সম্পর্কে ধারণা হবে, ওটা সম্পর্কে আপনার দক্ষতা বাড়বে। আর ম্যানুয়ালের যে ব্যাপার হলো কি, আপনার তো অনেক প্র্যাকটিস করতে হবে, ম্যানুয়ালের যত অঙ্ক টঙ্ক আছে সবগুলো প্র্যাকটিস করতে হবে, বিগত বছরের প্রশ্ন যা আছে সবগুলো প্র্যাকটিস করতে হবে, তারপরেও দেখবেন যে আপনার কমন পড়ে না। কারণ এরকম তো নাই যে 500 অঙ্ক আছে আমি 500 অঙ্ক আমরা করে কি ফেললাম। শিলের বই করবো নাকি? দেখতে পারেন, বাট আমি শিলের বই কখনো দেখিনি আর কি। হ্যাঁ, শিলের বই অনেক কঠিন। পারেন, তখন শিলের বই অঙ্ক থাকলে এটা প্র্যাকটিস করার জন্য তো আপনি অনেক কিছু করতে পারেন। যদি ওরকম অঙ্ক চ্যালেঞ্জিং অঙ্ক থাকে তাহলে আপনি ওগুলো প্র্যাকটিস করেন। জি ঠিক আছে। আর এটা হচ্ছে কিন্তু গভর্নমেন্টের একটা সাইট, হ্যাঁ, এনে লেটেস্ট আইনটাই দেওয়া আছে। হ্যাঁ, আপনারা বইও কিনতে পারেন, অথবা এই জায়গায় যদি ক্লিক করেন যে সম্পূর্ণ আইন দেখতে, এখানে ক্লিক করেন, এটা ক্লিক করে আপনারা ডাউনলোড দিয়ে নিতে পারেন পিডিএফ করে। জি। আর নর্মাল মানে লাল বাহাদুর যে কিনা লাগবে এরকম কোনো না, নর্মাল একটা বই কিনে রাখলেন যে অরিজিনাল আইনটা পড়েন। মানে আমার কথা হলো ভাই, অরিজিনাল ম্যাটেরিয়াল পড়ার স্বাদই আলাদা। আপনি মানে ওটা মানে কি আছে না আছে খুঁটিনাটি জিনিস পড়লে ওখান থেকে বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে রুবেল হাসান কিছু বললে বলেন, আমি তাহলে বেরিয়ে যাই। হ্যালো, রুবেল ঠিক আছে, তাহলে আমি আমার একটু ইয়ে আছে তো, আমি একটু তারা আছে, একটু বেরিয়ে গেলাম। জি জি জি, শিওর 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 ভাই, জি ভাই।
ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যালো। জি 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 ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, তো আপনাদের মধ্যে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন রিগার্ডিং কোর্স। ইজ দেয়ার এনিথিং টু নো ফ্রম এনিওয়ান? হ্যালো। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমাদের এই ক্লাসগুলা মানে যে ডেটটা দাও মানে টেন্টেটিভ কি যে ফ্রাইডে স্যাটারডে 9টা থেকে 10:30 এই শিডিউলটাতেই করা হবে তাই তো সামনের হ্যাঁ দিকে? হ্যাঁ 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 হ্যাঁ। আর আর হচ্ছে ভাইয়া পেইড মানে কবে থেকে আমরা টাকাটা কি লাস্ট ডেট কবে দেওয়ার বা কি এনরোলমেন্টের এটা যদি একটু আচ্ছা, ডিটেলসটা বলতে। হ্যাঁ জি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর প্রথমত হচ্ছে যে আমরা হচ্ছে একটু দেখতে চাচ্ছি এখানে যারা পেইড মেম্বার না কিন্তু আমাদের সাথে জয়েন হতে চাচ্ছেন তারা একটু হ্যান্ড রেজ করবেন। যারা পেইড মেম্বার না কিন্তু আমাদের সাথে জয়েন হতে চাচ্ছেন ট্যাক্স প্ল্যানিং এন্ড কমপ্লায়েন্সে, মানে বিজনেস প্ল্যানিং ট্যাক্সেশন এন্ড কমপ্লায়েন্সে, যাই হোক নাম চেঞ্জ হয়েছে। ওকে, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। আমি জানি না আপনারা প্রথম ক্লাস করছেন কিনা। তো আমাদের 3টা ক্লাস হচ্ছে ফ্রিতে দেওয়া হবে। তো আর হয়তো একটা ক্লাস দেওয়া হবে, তাও সেটা বলা হচ্ছে না কারণ এটা আবার আগামী সপ্তাহে হবে। জাস্ট একটা মিনিট আমাকে একটু সময় দেন, জাস্ট একটু। যেহেতু একটা টোটাল আচ্ছা, আমি ওই যে অ্যাডভান্স লেভেলের ক্লাসও চলতেছে তো দ্যাটস ওয়াই। আচ্ছা, ওইটাও শেষ হয়ে গেছে, আমাকে এখনই ওইটাতে ঢুকতে হবে। তা আপনারা যারা যারা ডিটেল জানতে চাচ্ছেন আমি জাস্ট আপনারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন, আমার জন্য এটা ভালো হয়। কারণ আমাকে একটু অ্যাডভান্স লেভেলের ক্লাসে কথা বলতে হবে। 0162898। জি জি শিওর শিওর শিওর, সরি ভাই। ও shit। আচ্ছা যাই হোক, হ্যাঁ আপনার নাম্বারটা দেখতে পাচ্ছেন? হ্যালো। জি 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 ভাইয়া, জি জি। আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাতেই হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখুন। আপনারা যাদের যে ইনফরমেশন জানার আছে কাইন্ডলি হচ্ছে আপনারা এখানে শেয়ার করবেন, ঠিক আছে? মানে ওকে ভাইয়া। হোয়াটসঅ্যাপে নক করলে আমি রিপ্লাই দিয়ে দিব। আপনারা এখনই ও চাইলে নক করে রাখতে পারেন, আমি ফ্রি টাইম আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি। ওকে জি, একদম থ্যাংক ইউ। ডিটেলস রিগার্ডিং এনি কোর্স থেকে শুরু করে সবকিছু আপনারা পাবেন। তো আমি বলে দিচ্ছি কোর্স ফি হচ্ছে 8,000 টাকা। এক মানে ভেঙে ভেঙে পে করা যাবে, অর্থাৎ অর্ধেক আপনি এখন দিবেন 4,000 আর অর্ধেক হচ্ছে 1 মাস পর। আর যদি আপনি একসাথে পে করেন তাহলে 6,000 টাকা। আর বাকি যা ইনফরমেশন জানতে চান এই নাম্বারে নক করলে বাকিটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? পেমেন্ট ওকে জি, প্রসেস থেকে থ্যাংক শুরু ইউ করে ভাইয়া। সবকিছু। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে জি, আসসালামু আলাইকুম। আর আর কোনো কিছু জানা আছে? আর কোনো কিছু? আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনার স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আর বাকিটা যাদের প্রয়োজন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই হয়ে যাবে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।